জেড ইজ ইকুয়ালস টু এ প্লাস আইবি। সো একটা জটিল সংখ্যা ভেরিয়েবল ফরম্যাটে দিয়ে দিছে। এখন বলছে আমার এ ভি সম্পর্কে, যে এ ভি হচ্ছে একটা দুইটাই বাস্তব সংখ্যা, এবং আরেকটা সম্পর্ক জেড প্লাস ওয়ান বাই জেড, এটা যদি 2i এর সমান হয় তাহলে এর দ্বারা জেডের সকল বাস্তব মান বের করো। মানে আমাদের জেডের যত ধরনের বাস্তব মান পসিবল সেটা বের করতে হবে। অর্থাৎ জেড তো আর বাস্তব না, জেড তো হচ্ছে অবাস্তব সংখ্যা, মানে জেডের সকল মান বের করো, সেটা আমাদের বলছে আর কি বের করতে। ওকে, সো এই কাজটা করার জন্য আমাদের প্রথমত যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে প্রশ্নে দেওয়া আছে জেড হচ্ছে এ প্লাস আইবি। সো ভেরিয়েবল ফরম্যাটে জেড অলরেডি দেওয়াই আছে, কিন্তু জেড প্লাস ওয়ান বাই জেড দেখো তো এইখানে কিন্তু কোনো ভেরিয়েবল ফরম্যাট নাই এটার অ্যান্সারে, শুধু 2i ডিরেক্ট অ্যান্সার একটা দিয়ে দিছে না। তাহলে আমাদের এইখান থেকে অ্যানালাইসিসটা আমাদের আগায়া জেড প্লাস ওয়ান বাই জেডে নিতে হবে, এবং সেটার জন্য আমাদের ওয়ান বাই জেড বের করতে হবে। এখন ওয়ান বাই জেড মানে কি, জেডের ইনভার্স। তাহলে এটাকে তুমি ওয়ান প্লাস এ প্লাস আইবি চিন্তা করতে পারো। এখন আমরা জানি জটিল সংখ্যার ভিতরে, জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা ভগ্নাংশের যে হর আছে না, সেই হরে কিন্তু জটিল সংখ্যা কখনোই রাখি না। আমরা চেষ্টা করি সবসময় লবে জটিল সংখ্যা যাতে থাকুক। সো হরকে জটিল সংখ্যা মুক্ত করার জন্য আমরা অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে আমরা গুণ করব। দ্যাট মিন্স এ মাইনাস আইবি দিয়ে নিচে এবং উপরে আমরা গুণ করব। গুণ করলে হবে কি, এই যে এ প্লাস আইবি, এ মাইনাস আইবি নিচে আছে, সেটা সূত্র হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো ওই অনুযায়ী যদি তুমি লিখো তাহলে এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার, আর উপরে থাকবে এ মাইনাস আইবি। অথবা নিচে তুমি কিন্তু এখন লিখতে পারো এ স্কোয়ার, আই স্কোয়ারের মান আমরা জানি -1, তাহলে সূত্রের -1 এবং সামনে অলরেডি আছে -1, তাহলে প্লাস হয়ে যাবে এখানে বি স্কোয়ার, তাহলে এ মাইনাস আই বি। ওকে, এখন আমাদের কাজ কি, আমাদের প্রশ্ন মতে আমরা জানি জেড প্লাস ওয়ান বাই জেড, এটার ভ্যালু হচ্ছে 2। তাহলে আমি যদি জেড অলরেডি জানি আমরা এ প্লাস আই বি, এবং ওয়ান বাই জেডও অ্যাকচুয়ালি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস আইবি, এটার ভ্যালু প্রশ্ন অনুযায়ী আমাদের জানি 2i এর সমান। এখন যেহেতু তুমি একটা সমীকরণ পাইছো এমন ধরনের, যে সমীকরণের দুই পাশেই তোমার জটিল সংখ্যা আছে, তাহলে জটিল সংখ্যা যখন উভয় পাশে থাকে আমরা জানি আমরা সহগ সমীকৃত করতে পারি। কিসের সহগ সমীকৃত করব, মানে কার কার সহগ নিব আমরা বাস্তব এবং কাল্পনিক অংশের সহগ নিব, বাস্তব এবং কাল্পনিক অংশের সমীকৃত করব। সো এখানে উভয় পাশে বাস্তব এবং কাল্পনিক অংশকে আমাদের আলাদা করতে হবে। তাহলে বাম পাশে যদি আমরা বাস্তব অংশকে আলাদা করতে চাই, আমরা দেখব এ, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, প্লাস এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই অংশটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। সো এটাকে আমরা আলাদা করলাম বাস্তব হিসেবে, এবং প্লাস অবাস্তব মানে বা কাল্পনিক মানে কি, সেখানে সেটার সাথে আই থাকবে গুণ আকারে। তাহলে আইটাকে আমরা অলরেডি আগে থেকে কমন নিয়ে নিলাম বি থেকে, বি এর সাথে, তাহলে এখানে আর বাকি থাকবে কি, বি। এবং বাকি এই অংশ থেকে যখন তুমি আই কমন নিবা, তখন আর এখানে বাকি থাকবে মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, ওই পাশেও তোমার বাস্তব এবং কাল্পনিক অংশ লিখতে হবে। এখানে তোমার বাস্তব কোনো অংশই নাই, সো এটা বাস্তব অংশে 0 লিখতে পারো। নাই মানে তো নাই না, নাই মানে হচ্ছে 0 আছে, প্লাস 2i। এখন সহগ সমীকৃত যদি আমরা করতে যাই, আমরা দেখব এ প্লাস এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 0 হয় এটা, অথবা কি হবে, কাল্পনিক অংশ সহগ সমীকৃত করব বি মাইনাস বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার ভ্যালু কিন্তু আমাদের দেখো 2 আসবে। ওকে, তাহলে প্রথমত আমরা কোন পাশ থেকে কাজ করা শুরু করব, আমরা এ হয় পার্ট থেকে শুরু করব, কারণ এটার তোমার ডান পাশে 0 আছে। সো 0 থাকলে আমাদের ক্যালকুলেশন ইজি হয়, এটা তো আমরা বুঝতে পারলাম। এখন আমরা একটা কাজ করি, এই বাম পাশ থেকে এ যদি কমন নেই, আমরা দেখব এখানে আসবে 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এখন তুমি যদি সলিউশন করো, দুইটা সংখ্যার মাল্টিপ্লিকেশন 0 আছে, তাহলে হয় এ হবে 0, অথবা 1 প্লাস 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এবং সারপ্রাইজিংলি আমাদের এই পার্টটা কিন্তু আর সলিউশন করা লাগবে না, কারণ হচ্ছে প্রশ্নে কিন্তু একটা জিনিস বলা ছিল যে আমাদের এ এবং বি উভয়ই হচ্ছে বাস্তব সংখ্যা। এখন আমরা যেহেতু এই পাশে এ এর ক্যালকুলেট করে অলরেডি একটা বাস্তব সংখ্যা পেয়ে গেলাম, তাহলে তুমি অ্যাজিউম করতে পারো এখানে একটা কাল্পনিক সংখ্যা বের হবে।
এটা হচ্ছে প্রথম বোঝার ওয়ে, একভাবে বুঝতে পারো এটা। আরেকভাবে বুঝতে পারো সেটা যে এখানে এই পার্টটা যে বাস্তব হবে না সেটা এরকম যে দেখো এই অংশটা কিন্তু তুমি দুইটা রাশির যোগফল লিখতেছো, একটা হচ্ছে 1, 1-এর সাথে তুমি আরেকটা রাশি যোগ করতেছো, যোগ করে 0 বানাইতে হবে। এখন যেই রাশিটা তুমি যোগ করতেছো 1-এর সাথে দেখো তো সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই দুইটা সংখ্যার বর্গের সমষ্টি। এখন দুইটা সংখ্যার বর্গের সমষ্টির যোগফল কখনো তো ঋণাত্মক সংখ্যা হইতে পারে না, তাহলে তোমাকে একের সাথে কোনো কিছু যোগ করে চিহ্ন বানাইতে হইলে অবশ্যই এই অংশটা -1 হইতে হবে। তাহলে এই অংশটা তুমি যদি -1 করতে চাও অবশ্যই তোমাকে এখানে কাল্পনিক ইন্ট্রোডিউস করাইতে হবে, বাট সেটা তো আমরা করবো না। তাহলে এই পার্টের ক্যালকুলেশন আমাদের আপাতত অফ। তার মানে এর যেই অ্যাকচুয়াল ভ্যালু বাস্তব মানটা সেটা কত? 0। তাহলে এ এর মান যদি 0 হয় আমাদের এখানে বি এর মান ক্যালকুলেট করতে হবে, কারণ এ বি এর দুইটা সমীকরণ তো আমরা পাইলাম দুই পাশে। তাহলে এখানে এ এর মান যদি 0 বসাও তাহলে সমীকরণটার রূপ কেমন হয়? উপরে বি, নিচে 0 প্লাস বি স্কোয়ার, মানে শুধু বি স্কোয়ার থাকবে ইকুয়ালস টু, অথবা আমরা যদি এখানে কাটাকাটি করে বি মাইনাস 1/বি এর ভ্যালু হবে 2। সো এটারে যদি তুমি লসাগু করো বি স্কোয়ার মাইনাস 1 হচ্ছে 2, অথবা বি স্কোয়ার মাইনাস 1 সমান 2b। এক পাশে সবগুলোকে নিয়ে আসলাম, বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। সো এটাকে যদি ক্যালকুলেট করো বি এর ভ্যালু হবে তোমার 1 প্লাস মাইনাস √2। ওকে, তার মানে এ বি এর মান তোমরা পেয়ে গেলাম। এবং সারপ্রাইজিংলি আরেকটা জিনিস এটাও কনফার্ম করে নাও, এ বি দুইটাই কিন্তু বাস্তব সংখ্যা হবে, এটা বলা আছে। তাহলে শুধু এ কে বাস্তব সংখ্যা রাখলে হবে না, তোমাকে বি কেও বাস্তব সংখ্যা বানাইতে হবে, এবং এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। তাহলে আমাদের এখন জেড এর মান বের করতে হবে। জেড ছিল এ প্লাস আইবি, তার মানে জেড হচ্ছে এর মান তো 0, আইবি 1 প্লাস √2 ইন্টু আই, এটা হচ্ছে অ্যান্সার। যদি y ইজ ইকুয়ালস টু 2x প্লাস 1 একটা সরল রেখা, এই রেখাটা যদি x স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার y স্কোয়ার মাইনাস 16 ইজ ইকুয়ালস টু 1, দ্যাট মিন্স সমীকরণ দেখেই বুঝতে পারছি এটা একটা অধিবৃত্তের সমীকরণ। তো এই অধিবৃত্তেরকে যদি ওই রেখাটা স্পর্শ করে তাহলে 4a, 2, 8 দৈর্ঘ্যের বাহুত্রয় দ্বারা গঠিত একটি সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা। দ্যাট মিন্স আমাকে বের করতে হবে এই যে তিনটা এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 4a, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 8, এগুলো দিয়ে একটা সমকোণী ত্রিভুজ গঠন হবে কিনা। এবং আরেকটা জিনিস যে এখানে লক্ষ্য করতে পারতেছো যে কোনো একটা বাহু 4a, এটা কিন্তু একটা ভেরিয়েবল। সো ভেরিয়েবল বাহু দিয়ে তো আমরা আর গ্যাস করতে পারবো না এটা সমকোণী হবে নাকি হবে না। তাহলে অবশ্যই আমাদের এটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে প্রকাশ করতে হবে, মানে আমাদের এ এর মানটা বের করতে হবে। সো এখানে এ কোত্থেকে আসলো? এই পুরো ম্যাথে এ শুধু এক জায়গায় ইউজ হয়েছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ারের নিচে, অর্থাৎ এক্স স্কোয়ারের নিচে যেই সহগটা থাকবে সেই সহগটা আমরা এ স্কোয়ার হিসেবে বিবেচনা করব। সো একটা অধিবৃত্তকে যদি তোমার এইটাকে চিত্রায়িত করা হয় তো আমরা প্রশ্নটা দেখে বুঝতে পারতেছি সমীকরণের প্রকৃতি থেকে যে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার এটা প্রথমে আছে, তার মানে আমার যে অধিবৃত্তটা দেখতে হচ্ছে অনেকটা এরকম হবে। এটার অক্ষ হবে কোন বরাবর? এক্স অক্ষ বরাবর। এবং আমরা জানি এখানে এ এবং বি কোনটার মানে কি। সো এ বি এর যেই পূর্ণরূপ সেটা হচ্ছে তোমার এই মূল বিন্দু থেকে, মূল বিন্দু বলবো না, আমরা এখানে বলতে পারি যে আমাদের যে অধিবৃত্ত আছে সেই অধিবৃত্তর কেন্দ্র বা সেন্টার হতে পারে এই জায়গাটা। এখন আমাদের এইটা যেই আমরা অক্ষ দুইটা যে আঁকলাম এটা অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, যেটা আমাদের স্থানাঙ্কের অক্ষ। এখন সারপ্রাইজিংলি স্থানাঙ্কের অক্ষর যেই সেন্টার মূল বিন্দু এবং আমাদের অধিবৃত্তর যে সেন্টার দুইটাই কিন্তু একই বিন্দুতে, দুইটাই এই পয়েন্টে। তার মানে আমরা বলতে পারি আলফা বিটা এটা কত? 0,0। সো সেন্টার 0, 0তে। এই কারণে তোমার এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে এক্স ওয়াইয়ের সাথে কোনো সহগ কিন্তু আর নেই। ওকে, তার মানে মূল বিন্দুতে আমাদের কেন্দ্র অবস্থিত সেই অধিবৃত্তের। তাহলে এই অংশটাকে আমরা বলি এ, এবং এখান থেকে আমরা যেই একটা আয়তক্ষেত্র চিন্তা করতে পারি যেটা আমরা অসীমতট রেখা থেকে আমরা পাই অ্যাকচুয়ালি। তো আর ডিপে যাইতেছি না, আমরা শুধুমাত্র এ বি এর মিনিংটা আমরা বোঝার জন্য এটা আঁকলাম আর কি। সো এটা হচ্ছে এ এবং এই পাশটা হচ্ছে আমাদের বি।
এবং ওয়াই স্কোয়ারের নিচে যেই সংখ্যাটা থাকে সেটা হচ্ছে আমাদের বি স্কোয়ার ইকুয়ালস 16। দ্যাট মিন্স বি এর মান হচ্ছে আমাদের 4। আমরা এ এর মান কত সেটা কিন্তু জানি না, ওকে। কিন্তু আমরা আরেকটা ইনফরমেশন জানি যে আমাদের যে রেখাটা দেওয়া আছে এখানে y ইজ ইকুয়ালস টু 2x প্লাস 1, সেই রেখাটা আমাদের অধিবৃত্তের একটা স্পর্শক। এখন এটা তো আমরা জানি যে একটা রেখা যদি কোনো একটা বক্ররেখায় স্পর্শক হইতে হয়, তাহলে আমি সেই স্পর্শ বিন্দুটা কীভাবে বের করব? অবশ্যই আমার যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন দুইটা সলিউশন করার মাধ্যমে। তাহলে এখান থেকে y এর মানটা এই ইকুয়েশন আমরা বসাই দিব, দিলেই আমাদের কিসের মান বের হয়ে যাবে? ওই ছেদ বিন্দুর পয়েন্টটা বের হয়ে যাবে না? তো ছেদ বিন্দুর পয়েন্টটা বের করতে আমাদের, আচ্ছা আরেকটা জিনিস, ভালো কথা, ছেদ বিন্দুটা কি বের হবে? দেখো তো, তুমি যদি এই ইকুয়েশনটা এখানে বসাও তাহলে কিন্তু কোনো মান তুমি অ্যাকচুয়ালি পাবা না। কারণ কি? তোমার কিন্তু এ স্কোয়ারের মান তো তুমি জানো না, এ স্কোয়ারের মান আমাদের অজানা, তাহলে এ স্কোয়ারও তো ভেরিয়েবল এখানে, ওকে। তাহলে আমরা কিভাবে আমরা ওই পয়েন্টে পৌঁছাতে পারি? আশা করি সবার জানা আছে যে একটা সরলরেখা যদি কোনো একটা বক্ররেখার স্পর্শক হইতে হয় তাহলে অবশ্যই তোমার এখানে যে নিশ্চয়কটা হবে সেটা 0 হইতে হবে। নিশ্চয় কেন আসলো? কারণ হচ্ছে তুমি যখনই এই ইকুয়েশনটা এখানে বসাবা তখন তোমার যে সমীকরণ আসবে সেটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। সো আমরা জানি দ্বিঘাত সমীকরণের মূলের যে প্রকৃতি সেটা নির্ধারিত হয় কিসের মাধ্যমে? নিশ্চয়কের মাধ্যমে। এবং কোনো একটা বক্ররেখাকে যদি একটা সরলরেখা ছেদ করে তাহলে সেখানে আমরা দুইটা বিন্দু পাই, ছেদ বিন্দু। তো সেটার জন্য নিশ্চয়কের মান 0 থেকে বড় হইতে হয়, সেটা আমরা জানি। দুইটা মূলদ সংখ্যা পাবো, বাস্তব মান পাবো। কিন্তু যদি এমন হয় রেখাটা ওইটাকে একটাই বিন্দুতে ছেদ করতেছে, কিন্তু আমাদের তো এখানে বিন্দু পাওয়া উচিত ছিল কয়টা? 2টা, বাট আমরা পাইতেছি একটাই বিন্দু। সো দ্বিঘাত সমীকরণ তো আর তোমাকে একটা মান দিবে না, তার মানে এখানে 2টা মান দিতেছে, বাট 2টা মানের ভ্যালু কি? সেম। এটা এই কন্ডিশন কখন হয়? যখন নিশ্চয়ক সমান 0। সো নিশ্চয়ক সমান 0 এই শর্ত আরোপ করেই আমরা এখানে এই ইকুয়েশন থেকে আমরা যে ভেরিয়েবল এ এর মান সেটা বের করতে পারি। সো এখন আমরা সেটা লেন্দি প্রসেসে না গিয়ে এখান থেকে আমরা শর্টকাটের যে অ্যান্সারটা লাস্টে যে অ্যান্সারটা চলে আসে সেটা আমরা একটু মনে রাখতে পারি যাতে আমাদের একটু সুবিধা হয়। এখানে শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু mx প্লাস c। এই একটা সরলরেখা যদি তোমার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, এই ধরনের অধিবৃত্তকে যদি তোমার স্পর্শ করে, যদি সেটা একটা স্পর্শক হয়, তাহলে অবশ্যই সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই শর্তটা মানতে হবে। যেখানে সি এর মান কত প্রশ্ন মতে? দেখো তো, তোমার এই মূল প্রশ্নে দেওয়া ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়ালস টু 2x প্লাস 1, তার মানে আমাদের সি এর মান হচ্ছে 1। তারপর আমাদের কিসের মান দরকার? এম এর মান দরকার। সো সি এর মান আমরা দেখতে পেলাম 1, এবং এমকে যদি আমি এখানে সহগ সমীকৃত করি এক্স এর সহগ, তাহলে এম এর ভ্যালু হবে 2। তারপর আমরা ভি এর মান পাই, একটু আগেই তো বি এর মান বের করলাম 4, তাহলে সি এম বি আমরা পাইলাম। এখন আমাদের এ এর মান বের করা লাগবে। সো এর মান যদি আমি এখন বের করতে যাই, পুরো সবগুলো এইখানে মানগুলো বসালাম। 1 ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু 2 মাইনাস 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার হচ্ছে 16, এটাকে যদি তুমি বাম পাশে নিয়ে আসো এখানে হবে 17 ইজ ইকুয়ালস টু 2a স্কোয়ার। এখন এর যে পরিচয় সেখানে তো বলছিলাম না আমরা, সেটা একটা লেন্থ বোঝায় বা দৈর্ঘ্য বোঝায়। তাহলে এর মানের ভিতরে তুমি কিন্তু শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা রাখতে হবে, 17 ডিভাইড বাই 2। নেগেটিভ মানটা আমরা নিব না, কারণ এর শুধু পজিটিভ মানটা দরকার। সো আমাদের যে সমকোণী ত্রিভুজটা তৈরি করতে হবে সেটা হচ্ছে 4a, 2 এবং 8, 4a, 2, 8। এখন আমি এর মান যদি এখন বসাই দেই তাহলে আমার কত আসতেছে অ্যান্সার? 4 রুট ওভার 17 বাই রুট ওভার 2, 2, 8। তো এই তিনটা বাহুর দৈর্ঘ্য দ্বারা একটা সমকোণী ত্রিভুজ যদি গঠন করতে চাই তাহলে কি শর্ত মানতে হবে সেই সমকোণী ত্রিভুজটার? অবশ্যই আমাদের যে অতিভুজ এর স্কোয়ার সেটা অবশ্যই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারের সমান হতে হবে। সো আমরা জানি আমাদের যে অতিভুজের মানটা থাকে সেটা থাকে সবার চেয়ে বড় লম্ব এবং ভূমির চেয়ে বড় থাকবে অতিভুজ। তাহলে 2, 8, 4 রুট ওভার 17 ডিভাইড বাই 2, এর ভিতরে কোন মানটা বড়? অ্যাকচুয়ালি
সো তোমরা যদি কেউ গ্যাস করতে চাও, জিনিসটা হচ্ছে এরকম যে এখানে প্রথম যে ভ্যালুটা √17 ডিভাইড বাই √2, এটার মান অবশ্যই তোমার গ্রেটার দেন 2 হবে। কারণ হচ্ছে তুমি যদি √17/2 যদি ভাগ দাও, তাহলে যদি একটু খেয়াল করো, তোমার √9 সেটা হয় 3 এবং √4 এর মান হচ্ছে 2। তাহলে 4 এবং 9 এই যে ভগ্নাংশটা আমাদের আসবে সেটা তো 8.5 হবে। তাহলে অবশ্যই √8.5 এর মানটা 2 এর চেয়ে বড় হবে না? হ্যাঁ, তো যেহেতু 2 এর চেয়ে বড় হবে তাহলে 8 এর চেয়েও বড় হবে এই সংখ্যাটা। তার মানে আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের অতিভুজ, আর বাকি দুইটার ভিতরে যে কোনো একটা ভূমি আর একটা লম্ব। তাহলে আমাদের কাজ করতে হবে কি, 4√17 ডিভাইড বাই √2 হোল স্কোয়ার করতে হবে। তাহলে এটার রেজাল্ট কত হবে? 16 × 17 ডিভাইড বাই 2। তাহলে 8 যদি আমি কাটাকাটি করি, 8 × 17, তো 7 × 8 = 56, হাতের 5 136। এটা সমান হইতে হবে কার? 8 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে 8 স্কোয়ার হচ্ছে 64 আর 4 68, 68। তো এটা তো সমান না। তার মানে তুমি এখানে কোনো সমকোণী ত্রিভুজ কিন্তু গঠন করতে পারবা না। 3-1 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অপর আর একটা বৃত্ত x² + y² + 2x + 6y + 8 = 0। এই বৃত্তটাকে প্রথম বৃত্তটা স্পর্শ করে, যদি স্পর্শ করে তাহলে তোমাকে ওই প্রথম যে বৃত্তটা আছে সেই প্রথম বৃত্তের সমীকরণ এবং ওই স্পর্শ বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো কিছু জিনিস আছে এখানে যে তোমাদের একটু মাথায় রাখা লাগবে এই ম্যাথটা করার সময়। সেটা হচ্ছে 3-1 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এবং অপর একটা বৃত্ত যেটার সমীকরণ দেওয়া আছে, এই দুইটা বৃত্ত একে অপরকে স্পর্শ করে। শুধু এতটুকু ইনফরমেশন বলা থাকলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হলো না। শুধু স্পর্শ করে জানলে আমাদের হবে না, আমাদের জানা লাগবে যে কিভাবে স্পর্শ করবে। সো কিভাবে মানে এখানে অপশন আছে কয়টা? দুইটা অপশন আছে। সে যদি স্পর্শ করে তাহলে তাকে অন্তঃস্পর্শ করতে পারে অথবা বহিঃস্পর্শ করতে পারে। অন্তঃস্পর্শ বলতে কি বোঝায়? অন্তঃস্পর্শ মানে হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, অপর আরেকটা বৃত্ত যদি এরকমভাবে টাচ করে যে পূর্বের বৃত্তের ভিতরে থেকেই টাচ করে ওই বৃত্তটাকে, তাহলে সেটাকে আমরা বলবো অন্তঃস্পর্শক। এখানে যে স্পর্শকটা আঁকবো আমরা সেটাকে আমরা অন্তঃস্পর্শক বলবো। এবং দুইটা বৃত্ত যদি একে অপরকে বাহ্যিকভাবে টাচ করে থাকে সেটাকে আমরা বলি বহির্ভাবে টাচ করা, অথবা সেই স্পর্শকটাকে বলা হবে তোমার বহিঃস্পর্শক। বোঝা গেল? তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের বের করা যে ওইখানে যে টাচিং যেটা হইতেছে সেটা কোন ধরনের তোমার স্পর্শকে হইতেছে, এটা অন্তঃস্পর্শক নাকি বহিঃস্পর্শক। কিভাবে বুঝবো আমরা সেটা? এটা বোঝার জন্য সবচেয়ে সহজ একটা পদ্ধতি হচ্ছে, এখানে যে বৃত্তের কেন্দ্র আছে, দেখো তো এই যে দুইটা বৃত্তের দুইটা কেন্দ্র, একটা কেন্দ্র এটা আর একটা কেন্দ্র এটা, এখানে আরেকটা কেন্দ্র, এখানে আরেকটা কেন্দ্র। আমরা যদি একটা কাজ করি, কেন্দ্রদ্বয়ের মধ্যাকার দূরত্ব যদি আমরা বের করি তাহলে কিন্তু আমরা একটা জিনিস সম্পর্কে একটু আইডিয়া পাবো যে তারা কতটুকু একজন আরেকজন থেকে দূরত্বে আছে। আমরা একটা কাজ করি, প্রথম 2 নাম্বার যে বৃত্ত সেই বৃত্তের আমরা ব্যাসার্ধ আগে বের করি, ব্যাসার্ধ না, আমরা কেন্দ্র আগে বের করব। সো কেন্দ্র বের করব কিভাবে? আমরা জানি x² + y² + 2gx 2fy + c, এই টাইপের ইকুয়েশনের জন্য আমার কেন্দ্র হয় -g - f। তাহলে 2gx, এখানে g এর মান হচ্ছে 1, তাহলে -g মানে হচ্ছে কত? -1। এটা হচ্ছে আমাদের ওই দ্বিতীয় বৃত্তের কেন্দ্র। তো -1 এবং এখানে f কত? 2fy, তার মানে এখানে 6 যেহেতু আছে সেটাকে যদি আমি 2fy এর মতো ভাঙি তাহলে 2 × 3 × y লেখা যায়। তাহলে f এর মান 3, তাহলে -f, এটা হচ্ছে আমাদের কি? কেন্দ্র। তাহলে 2 নাম্বার বৃত্ত যেটা সেটার কেন্দ্র হচ্ছে এইটা, এবং 1 নাম্বার বৃত্তের কেন্দ্র কত আমরা কি জানি সেটা? হ্যাঁ, প্রশ্নে সেটা দেওয়া আছে। সেই কেন্দ্র কত? 3,1। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই আমাদের যেই বৃত্ত 2 নাম্বার যে বৃত্তটা ছিল তার ব্যাসার্ধ সহ একটু আমরা বের করে রাখতে চাই।
কারণ আমাদের একটু পরেই দেখবো যে আমাদের এই ব্যাসার্ধের মানটা কাজে লাগবে। সো ব্যাসার্ধ আমরা জানি √/g² + f² - c। এখানে g f এর মান 1 এবং 3, তাহলে 1 + 9 - c। -c মানে কত? -8, কারণ c এর মান হচ্ছে তোমার এখানে 8। তাহলে এখানে কত হবে? 8 - 1 √2 হচ্ছে আমাদের ব্যাসার্ধের মান। এখন আমরা একটা কাজ করব, কেন্দ্র থেকে দুইটা কেন্দ্রের মধ্যকার দূরত্ব আমরা বের করব। 3,1 থেকে -1,3 এর মধ্যকার দূরত্ব, ধরো এটাকে d দিয়ে প্রকাশ করি, স্মল d দিয়ে, সেটা কত হবে? √3 - -1, দ্যাট ইজ 4² + 1 - -3, দ্যাট মিন্স এখানেও 4²। তাহলে কত হলো এখানে? 16, 16 32, তাহলে 4√2। তার মানে জিনিসটা তো এখন বুঝতে পারছো যে তাদের দুইজনের কেন্দ্রের মধ্যকার দূরত্ব কত? 4√2, এবং 2 নম্বর বৃত্তের যে ব্যাসার্ধ সেটা তোমার কত? √2। তাহলে অবশ্যই বুঝতে পারতেছি যে আমাদের 2 নম্বর বৃত্তের যে ব্যাসার্ধ, ধরো এটা হচ্ছে ছোটটা, এবং 1 নম্বর বৃত্ত থেকে 2 নম্বর বৃত্তের কেন্দ্রে যে দূরত্ব সেটা হচ্ছে 4√2। তাহলে প্রবাবিলিটি কিন্তু দুইটাই আছে, তোমার ওই বিন্দুটা কেন্দ্রের ভিতরে থাকার এবং বৃত্তের ভিতরে দুইটা থাকার অপশন আছে। তাহলে আমরা এভাবে তো সলভ করতে পারলাম না যে ভিতরে থাকার পসিবিলিটিস আছে নাকি বাইরে থাকার পসিবিলিটিস আছে। আরও কীভাবে সহজে আমরা করতে পারি সেই জিনিসটা, খুবই সিম্পল আরেকটা মেথড, সেটা হচ্ছে এই বৃত্তটাকে আমরা আদর্শ সমীকরণ আকারে যদি সাজাই লিখি, x - h² y - k² = r²। এই অনুরূপে যদি আমি সাজিয়ে লিখি, আমাদের এই পাশের যেই পোর্শনটা আছে সেটাকে আমি ধরো d নাম দিলাম, ঠিক আছে। সো প্রশ্ন অনুযায়ী h এবং k এগুলো হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন বৃত্তের কেন্দ্র তো আমরা জানি -1 এবং -3। তাহলে x + 1² + y + 3² = r²। মানে কত? 2। সো আমাদের দুইটা অংশ আছে, একটা হচ্ছে আমাদের এই d পার্ট এবং আরেকটা হচ্ছে আমাদের r² পার্ট। আমাদের এই বৃত্তের যদি কিছু স্থানাঙ্ক যদি টেস্ট করতে হয় যে এই একটা স্থানাঙ্ক ওই বৃত্তের ভিতরে আছে নাকি নাই, ওকে, সেটা আমরা কিভাবে চেক করব? ধরো x, y এই বিন্দুটা, আমার যে বৃত্তটা এখানে আঁকলাম আমি, সেটার ভিতরে আছে, পৃষ্ঠে আছে নাকি বাইরে আছে, সেটা টেস্ট করব। প্রথমত আমি ধরো 1 নম্বরে আমি পৃষ্ঠে আছি কিনা সেটা চেক করতে চাই। এখন পৃষ্ঠে আছি কিনা সেটা চেক করার জন্য, এটা তো সবাই জানি যে আমরা একটা বিন্দু যদি বৃত্তের উপরে অবস্থান করে, তার মানে কি ওই সমীকরণটা অবশ্যই বৃত্তটা সিদ্ধ করবে। তার মানে তোমার এখানে যে d এর মানটা, ঠিক আছে, অর্থাৎ এই যে অংশটা, সেটা কার সমান হবে? r² সমান হবে। 2 নম্বর কেস, যদি আমার বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থান করে, তখন কি কন্ডিশন হবে? তখন আমরা দেখতে পাবো যে আমাদের যেই ক্যাপিটাল D এর ভ্যালুটা, ওকে, সেই ভ্যালুটা আমাদের <r² হবে। আর যদি বাইরে অবস্থান করে, তখন আমরা দেখব যে আমাদের ক্যাপিটাল D এর ভ্যালুটা r² হবে। সো এখন আমাদের চেক করতে হবে 3,1 কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা, এই 3,1 কি 2 নম্বর বৃত্তের ভিতরে নাকি বাইরে আছে। এটা কিভাবে চেক করব আমরা? যে 3,1 হচ্ছে xy এর মান 3,1। তাহলে এটাকে যদি আমরা এই ইকুয়েশনে এখন বসাই, x এর মান 3, y এর মান 1, তাহলে দেখব আমাদের d এর যে ভ্যালু সেটা আসতে 32, যেটা আমাদের অবশ্যই দেখতে পাইতেছি যে আমাদের r² মানে 2 এর চেয়ে বড়। তার মানে আমাদের থার্ড অপশনটা ভ্যালিড হয়েছে। তাহলে আমরা এখন শিওর যে তারা একজন আরেকজনকে বহির্ভাবে স্পর্শ করবে, ঠিক আছে। তাহলে দুইটা বৃত্ত যদি একে অপরকে বহিঃস্পর্শ করে, তখন তাদের সেই বৃত্তের সমীকরণটা বের করতে হবে এবং সাধারণ স্পর্শকের সমীকরণ, এই জিনিসটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তার মানে এখন আমাদের কাজ কি? আমাদের যে 1 নম্বর বৃত্ত যেটার কেন্দ্র কত? 1 নম্বর বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,1। তাহলে 1 নম্বর বৃত্তের সমীকরণ বের করতে হলে আমাদের আর কি দরকার? ব্যাসার্ধ। শুধু এই জিনিসটাই আমাদের দরকার। সো আমরা একটা জিনিস একটু আগে বের করলাম
যে C1 এবং C2 দুইটা বৃত্তের কেন্দ্রের যে মধ্যকার দূরত্ব, সেই দূরত্বের মানটাকে আমরা d দিয়ে বের করছিলাম। কত আসলো আমাদের? 4√2। তাহলে এই C1 এবং C2-র যে মধ্যকার দূরত্ব সেটা হচ্ছে তোমার কত? 4√2। এর ভিতরে দ্বিতীয় বৃত্তের যে ব্যাসার্ধ সেটা কিন্তু আমরা সারপ্রাইজিংলি কত পাইছিলাম? √2 পাইছিলাম, মনে আছে? তার মানে বলো তো তোমার এতটুকু ব্যাসার্ধ কত হবে? তাহলে C1 এর যে ব্যাসার্ধ সেটাকে আমরা R1 দিয়ে প্রকাশ করলাম। ধরো এই ব্যাসার্ধের মান তোমার হবে 4√2 মাইনাস √2 অর্থাৎ 3√2। তাহলে 3,1 কেন্দ্র 3√2 ব্যাসার্ধ x মাইনাস h হোল স্কোয়ার, x মাইনাস 3 হোল স্কোয়ার, y মাইনাস 1 হোল স্কোয়ার, 3√2 হোল স্কোয়ার। তাহলে 9 দুগুণে 18। সো এই যে অ্যান্সারটা সেটা হচ্ছে আমাদের কি? ওই 1 নম্বর বৃত্তের সমীকরণ। সো সমীকরণটা আমরা বের করে ফেলছি। এখন আমাদের বের করার কি উচিত? শুধুমাত্র সমীকরণ বের করলে হবে না, আমাদের সেই স্পর্শ বিন্দুতে স্পর্শকের সমীকরণটাও নির্ণয় করতে হবে। সো এই স্পর্শকের সমীকরণটা আমরা কিভাবে বের করব? এখন আসো একটু এখানে একটু দেখি আমরা। এই যে C1 C2 এটাকে আমরা একটু বড় করে আঁকি। আমরা এই C1 এবং C2 এর মাঝখানে কোনো একটা জায়গার ভিতরে আমরা জানি আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টটা আছে, যেই পয়েন্টে আমাদের একটা স্পর্শক আঁকা হয়েছে। এই স্পর্শকের একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার C1 C2 যে সরল রেখাটা আছে তার উপর লম্ব। এখন C1 এর ভ্যালু তো আমরা জানি 3,1, C1 এর স্থানাঙ্ক। C2 এর স্থানাঙ্ক কত? -1, -3। এই যে বের করলাম। তাহলে এটা হচ্ছে -1, -3। এখন আমাদের বের করতে হবে এই পয়েন্টের স্থানাঙ্কটা। কিভাবে বের করব একটু চিন্তা করো তো। আমরা একটু আগে বের করলাম না যে দুইটা বৃত্তের ব্যাসার্ধ, এর ভিতরে এইখান থেকে এখান পর্যন্ত যে দূরত্বটা, এটা কি তোমার 1 নম্বর বৃত্তের ব্যাসার্ধ না? সেই ব্যাসার্ধটা কত পাইছিলা? 3√2। এবং এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা আমরা পাইছিলাম কত? √2। আশা করি এই জিনিসটা খেয়াল আছে সবার। তার মানে তুমি যদি একটু খেয়াল করো যে এই যে সম্পূর্ণ রেখাটাকে এই বিন্দুটা কি অনুপাতে ভাগ করতেছে? 3√2 অনুপাত √2 না? অথবা আমরা বলতে পারি এই অংশটা 3, এই অংশটা কত? 1। অনুপাতের রেশিও যদি আমরা বলতে চাই, তাহলে m/n রেশিওতে ভাগ করতেছে, এই বিন্দুটা অন্তর্বিভক্ত করতেছে। তাহলে এই অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের xy হয়, তাহলে xy এর স্থানাঙ্ক কীভাবে বের করব? আমাদের x হবে C1 এর স্থানাঙ্ক ইন্টু 1, তাহলে 3 × 1 প্লাস -1 × 3, এবং নিচে কত হবে? 4। ওকে, তাহলে উপরে এখন আমরা কত লিখব? উপরে হচ্ছে 3 × 3, এটা কত? -3। তাহলে উপরে 0/4, x এর মান 0। এখন আমরা y এর মান যদি এরকমভাবে বের করার চেষ্টা করি, তাহলে সেখানে লিখব আমরা কত? 1 × 1, তারপরে প্লাস -3 × 3 /4। তাহলে এখানে হচ্ছে 1 -9, তাহলে উপরে হচ্ছে -8 /4, দ্যাট ইজ -2। তার মানে আমাদের xy এর মান কিন্তু আমাদের পাওয়া শেষ। xy হচ্ছে 0, -2। তাহলে এখন আমাদের একটা সমীকরণ বের করতে হবে, যে সমীকরণটা C1 C2 রেখার উপর লম্ব। এখন C1 C2 রেখাটা আমরা কিভাবে বের করব? y - y1, y মাইনাস, ধরো এটাকে আমরা x1 y1 ধরলাম, y1 - y2, x - x1, x1 - x2। তাহলে 4 4 কাটা, তাহলে y - 1 হচ্ছে x - 3, অথবা x - 1 - 2 = 0। এটা কোন রেখাটা? এটা হচ্ছে তোমার C1 C2 রেখাটা। এখন এই রেখার এক লম্ব রেখা একটা প্রয়োজন আমাদের। তাহলে কি করব আমরা? x + y + k = 0। এইটা রেখাটার লম্ব রেখা হচ্ছে এরকম, যেটা কোন বিন্দুগামী? 0, -2 বিন্দুগামী। তাহলে এটা যদি 0, -2 বিন্দুগামী হয়, k এর মান কত? x এর মান 0, y এর মান -2 বসাইলে k এর মান দেখবা 2 আসতেছে।
অর্থাৎ ফাইনালি আমাদের অ্যান্সার হবে x প্লাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সাথে আমরা অন্য একটা ম্যাট্রিক্সের গুণ করলাম, গুণ করার পরে একটা ফলাফল পেলাম। আমাদেরকে বের করতে বলবে যে এই ম্যাট্রিক্সের ভুক্তিসমূহ। সো শুধুমাত্র এই একটা ম্যাট্রিক্স এতটুকু জানা থাকলে তো এটা সলভ হবে না। আমাদের জানতে হবে যে ম্যাট্রিক্সের গুণফলে যে ফলাফলটা আমরা পেয়েছি সেই ফলাফল অর্জনের জন্যে আমার এ ম্যাট্রিক্সের আমাদের কি কি সারি এবং কলামের রেশিও থাকা লাগবে। সো কীভাবে সেটা জানতে পারি? আমরা জানি এক ম্যাট্রিক্সের যখন আমাদের মাল্টিপ্লিকেশন হয় তখন দুইটা ম্যাট্রিক্সের প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে, দ্যাট মিন্স এখানে প্রথম ম্যাট্রিক্স বলতে কাকে বোঝাবো আমরা? এ ম্যাট্রিক্স। সো প্রথম যে ম্যাট্রিক্স থাকবে তার যেই সারি এবং কলামের যে নাম্বার সেটাকে যদি আমরা m/n ধরি, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের অবশ্যই তোমার সারির সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলামের সমান হতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। মানে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের যেরকম কলাম হচ্ছে n, তাহলে দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা গুণফলে থাকবে সেই ম্যাট্রিক্সটা শুরু হইতে হবে n দিয়ে, লাস্টে যেটা ইচ্ছা সেটা থাকুক, সেখানে হয় nও থাকতে পারে অথবা অন্য যে কোনো একটা সংখ্যাও থাকতে পারে। ঠিক আছে? তাহলে ধরো আমি এখানে কী নেব, অন্য আরেকটা নেই, l নিলাম। এখন যদি এই দুইটা ম্যাট্রিক্সকে আমি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের যে রেজাল্ট হবে সেই রেজাল্টের যেই সারি এবং কলাম নাম্বার হবে সেটা হবে m/l, অর্থাৎ আমাদের রেজাল্টের সারির সংখ্যা হবে m এবং কলাম সংখ্যা হবে কত? l। সো এই অ্যানালাইসিস থেকে আমরা যদি যেই রেজাল্টটা প্রশ্নে দেওয়া আছে এই অংশের ক্ষেত্রে আমরা যদি ভুজকুটি সেগুলোকে যদি আমরা আলাদা করি, ভুজকুটি না, সারি কলাম সংখ্যা যদি আমরা আলাদা করি, আমরা দেখব যে আমাদের যে রেজাল্টের যে ম্যাট্রিক্সটা সেখানে মোট 3টা সারি আছে। দ্যাট মিন্স 3টা সারি, এবং কলাম আছে কয়টা দেখো তো? একটাই মাত্র কলাম আছে না? তার মানে এখানে 3/1 বা 3:1 এটা আমাদের m/l যেটা এটাকে রিপ্রেজেন্ট করতেছে না? বোঝা গেছে? এখন আরেকটা জিনিস, আমাদের এখন এর যেই সারি কলাম সেটাকে গ্যাস করতে হবে। সো করার জন্য আমরা এই অংশটার সাহায্য নিব। আমরা জানি m এবং l এর ভিতরে m যে পার্টটা থাকবে, প্রথম যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের প্রথম যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সের সারি, এবং l হচ্ছে আমাদের দ্বিতীয় যে ম্যাট্রিক্স থাকবে সেই ম্যাট্রিক্সের কলাম। এই যে খেয়াল করো, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম l, প্রথম ম্যাট্রিক্সের সারি হচ্ছে m। তার মানে এই যে ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সের সারি যে তুমি 3 সেটা অলরেডি তুমি গ্যাস করতেই পারছো, ইনটু কলাম সংখ্যা কী হবে সেটা তুমি কিন্তু জানো না। সো সেটা আমাদের থাকে, এখানে গ্যাপ রাখলাম আমরা। এখন এটার সাথে আমি যে গুণ করব ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, সেখানে দ্বিতীয় যে ম্যাট্রিক্স আছে তার কলাম আমরা জানি 1 হতে হবে। এবং একটু খেয়াল করো, এখানে কিন্তু অলরেডি সেই ম্যাট্রিক্সটা দেওয়াই আছে, তাহলে আমাদের তো সেই কলাম 1 যদি নাও বলা থাকতো তারপরে আমরা বুঝতাম যে এখানে 2 নম্বর ম্যাট্রিক্সে একটাই কলাম থাকবে। কিন্তু সারি আছে কয়টা খেয়াল করো তো? সারি কিন্তু এখানে আছে 3টা। দ্যাট মিন্স আমরা এই m/l সেগুলোকে যদিও আমরা রেজাল্ট থেকে পাইছি, কিন্তু এই যে 3 নাম্বারটা সেটা আমাদের প্রশ্ন থেকে আমাদের পাওয়া। এবং আরেকটা জিনিস আমরা বলছিলাম যে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হবে প্রথম ম্যাট্রিক্সের কলামের সমান। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যেহেতু 3 হয়েছে, তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারিও কলাম কত হতে হবে? 3 হতে হবে। তার মানে তোমার এখানে এ হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। তার মানে তার যেই ভুক্তিসমূহ মোট কয়টা থাকবে? মোট 9টা ভুক্তি থাকবে। ওকে, তাহলে আমি ধরে নিলাম আমার যে এ ম্যাট্রিক্সটা সেটা হবে কি? a1 a2 a3, b1 b2 b3 c1 c2 c3। ঠিক আছে? সো এটা যদি আমাদের এ ম্যাট্রিক্স হয় তাহলে প্রশ্ন মতে আমরা জানি আমাদের এ ম্যাট্রিক্সের সাথে আমি যদি গুণ দেই কাকে? এক্স ওয়াই ইন্টু জেড ম্যাট্রিক্স, এক্স ওয়াই জেড, এটার গুণফল যদি আমি করি তাহলে আমাদের রেজাল্ট আসে কত? এক্স মাইনাস ওয়াই, উপরে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এবং 0। তার মানে আমাদের এখন কাজ কি হবে?
এই এ ম্যাট্রিক্সটা যেটা তার সাথে আমাদের গুণ দিতে হবে এক্স ওয়াই জেড। তাহলে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 এবং C3। এখন এটার সাথে যদি আমি গুণ দেই এক্স ওয়াই জেড, তাহলে আমাদের রেজাল্ট আসা উচিত প্রথম যেই যুক্তি সেটা এক্স প্লাস ওয়াই, তারপর এক্স মাইনাস ওয়াই এবং লাস্টে হচ্ছে 0। এখন আমরা রেজাল্ট অলরেডি জানি, আমাদের রেজাল্টটা হবে এত। আমাদের কাজ হচ্ছে শুধু এই পাশটা, এই পাশে গুণ দিলে এই ভেরিয়েবল সহ A1 A2 A3 এগুলো তো অ্যাকচুয়াল ভ্যালু কত সেটা আমরা জানি না, তো সেই ভেরিয়েবলগুলো সহ আমরা গুণফলটা করব। সো কিভাবে গুণ করা হয়? সো প্রথম একটা ম্যাট্রিক্স নিব, সেই ম্যাট্রিক্সের A1 এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম যে উপাদানটা সেটার গুণফল, তারপর A2 এর সাথে y এর গুণফল, A3 এর সাথে z এর গুণফল। তাহলে আমাদের যেই গুণফলটা হবে প্রথম সারিতে সেটা হবে এরকম A1x প্লাস A2y প্লাস A3z। দ্বিতীয় সারিতে সেম B1x B2y C3z, সরি C3 তো না, সরি ভুল হয়েছে, এখানে একটা C3 এর জায়গায় হবে এখানে B3z এবং লাস্টে হবে C1x C2y, সরি C1x C2y প্লাস C3z। এটা আমাদের সমান হওয়া উচিত x মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এবং 0। ওকে, এখন আমরা যদি একটু তুলনা করি যে এই ম্যাট্রিক্সের যে রেজাল্টটা এবং এই যে রেজাল্টটা তাদের তো আইডেন্টিক্যাল হওয়া উচিত না? আইডেন্টিক্যাল মানে হচ্ছে কি সেম, দুইটাই তো সেম, কারণ দুইটাই তো এ এবং এই এক্স ওয়াই জেড এর গুণফলই বোঝাইতেছে। তাহলে এই যে রেজাল্ট এবং এই যে রেজাল্টটা আমরা এখানে পাইতেছি অ্যাকচুয়ালি দুইটাই কি তোমার সেম না? তাহলে এইখানের যেই প্রথম যেই উপাদানটা এবং এইখানের যে প্রথম উপাদানটা দুইটাই কি তোমার সেম কিন্তু। তাহলে A1x প্লাস A2y প্লাস A3z, এটারে কি আমরা x প্লাস ওয়াই লিখতে পারি? অবশ্যই লেখা যায়। এখন আমরা যদি একটা কাজ করি, উভয় পাশে যদি আমি এখন সহগ সমীকৃত করি, তাহলে একটু খেয়াল করো উভয় পাশে x এর সহগ কত? এক পাশে A1 আরেক পাশে x এর সহগ 1, A2 সহগ সরি y এর সহগ এক পাশে হচ্ছে A2 এবং আরেক পাশে A2 সহগ কত? y এর সহগ 1 এবং A3 দেখো z এর সহগ। এখন ওই পাশে তো z নাই, বাট আমরা ধরে নিতে পারি z আছে, বাট শূন্যর সাথে গুণাকারে আছে। তাহলে A3 সহগ কত? 0। ঠিক এই প্রসেসেই আমরা পরবর্তী যেই উপাদানটা B1x প্লাস B2y প্লাস B3z ইজ ইকুয়ালস টু x মাইনাস ওয়াই, এটা সহগ সমীকৃত করলে আমরা পাবো B1 হচ্ছে আমাদের 1, আমাদের B2 হচ্ছে -1 এবং B3 হচ্ছে আমাদের কত? 0। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার। এবং থার্ড C1x প্লাস C2y প্লাস C3z ইজ ইকুয়ালস টু 0। তার মানে এখানে আমরা দেখেই বুঝতেছি আমাদের C1 0, C2 0 এবং C3 0। তার মানে আমরা যদি এখন ফাইনালি আমাদের যে এ ম্যাট্রিক্সটা আছে সেটা যদি আমি লেখার চেষ্টা করি, A1 A2 A3 1 1 0, B1 B2 B3 1 -1 0, তারপর 0 0 0। ওকে, সো এটা হচ্ছে আমাদের। সো প্রশ্নটা খেয়াল করো, 18 বিন্দু হতে y ইকুয়ালস এক্স স্কোয়ারের নিকটতম বিন্দুর স্থানাঙ্ক কত? সো এখানে y ইকুয়ালস এক্স স্কোয়ার, ক্লিয়ারলি তোমরা এই জিনিসটা বুঝতে পারতেছো যে এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন। ওকে, সো আমরা আগে ইকুয়েশনটা আঁকি। সো y ইকুয়ালস এক্স স্কোয়ারে আমাদের স্কোয়ারটা আছে কার উপর? এক্সের উপর। সো যেহেতু এক্সের উপর স্কোয়ার থাকবে, তার মানে আমাদের ফাংশনের যে মুখটা সেটা y এর দিকে থাকবে। তাহলে আমরা চিন্তা করতে পারি আমাদের যে পরাবৃত্তটা সেটা দেখতে অনেকটা এরকম হবে। ওকে, সো আমাদের পরাবৃত্ত আঁকা শেষ। সো এইগুলো হচ্ছে আমাদের অ্যাক্সিস। সো এই অ্যাক্সিস আঁকা শেষ হয়ে গেছে। তাহলে আমাদের একটা বিন্দু ডিসাইড করতে হবে, সেই বিন্দুটা হচ্ছে 18,0,
যেটা অবশ্যই আমাদের এক্স অক্ষের উপর অবস্থিত হবে এবং পজিটিভ এক্স এক্সিস ডিরেকশন হবে, এটা তো আমরা বুঝতেই পারছি, এটা প্লাস ওয়াই ডিরেকশন। ওকে, তাহলে এই যে 18 বিন্দু থেকে এই পরাবৃত্তের নিকটতম বিন্দুর দূরত্ব কত? তাহলে সেই দূরত্বটা তুমি যদি বের করতে চাও, সেটা অনেকটা হবে এই বিন্দুটা। সো এই বিন্দুটাই আমাদের বের করতে হবে। সো প্রথম কথা হচ্ছে আমরা এই বিন্দুটা বের করব কিভাবে? সো বিন্দুটা যেহেতু আমরা বের করতে পারতেছি না ডিরেক্টলি, তাহলে আমরা ধরে নেই আমাদের বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমরা এতটুকু তো শিওর যে আমাদের এই বিন্দুটা ডি যে ডিস্টেন্স আমাদের 18 থেকে আমার যে পরাবৃত্তর উপর যেখানে আমাদের সর্বনিম্ন দূরত্বটা পাবো বা নিকটতম দূরত্বটা পাবো যেখানে, সেই বিন্দুর স্থানাঙ্কের যে মধ্যকার যে দূরত্ব, সেই দূরত্বটা আমাদের যে ইকুয়েশন আকারে আমরা লিখতে পারি, যে স্থানাঙ্কের দুইটা স্থানাঙ্ক যখন দেওয়া থাকে তখন দূরত্বের যে ইকুয়েশন দিয়ে আমরা লিখতাম সেটা আর কি, যেটা হবে এক্স মাইনাস 18 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, যেটাকে আমরা চলো ওয়াই স্কোয়ার লিখতে পারি। এখন তোমাকে যদি নিকটতম বিন্দুর স্থানাঙ্ক প্রয়োজন হয়, সেই নিকটতম বিন্দুটা কি ফিক্সড কোনো বিন্দু পাইতেছি? আমরা যে এখন যে ইকুয়েশনটা আমরা লিখলাম, এই যে ইকুয়েশনটা, এটা কি কোনো ফিক্সড কোনো দূরত্বের মান? এটা কিন্তু ফিক্সড কোনো দূরত্বের মান না। কারণ কি, এখানে এক্স ওয়াই আমরা কোনো ভ্যালু তো কি জানি কি না, আমরা কিন্তু এখানে কোনো ভ্যালুটাই আমরা এখানে বের করতে পারতেছি না। তাহলে এখানে দুইটা ভেরিয়েবল আছে। সো প্রথম কথা হচ্ছে দুইটা ভেরিয়েবল থাকলে আমরা থার্ড একটা মান গ্যাস করতে অনেক কষ্ট হয়। সো আমরা করব কি, একটা ভেরিয়েবলে কনভার্ট করে নেব। এটাকে কিভাবে কনভার্ট করব? আমাদের এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে কোয়েশ্চেনে, সেটা হচ্ছে এই বিন্দুগুলা ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ার এই পরাবৃত্তের উপরে অবস্থান করে। তাহলে অবশ্যই যে স্থানাঙ্কর যে বিন্দুটা, সেটাও তো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার এটাকে সমর্থন করবে বা এটার উপরে অবস্থান করবে বা এটাকে সিদ্ধ করবে, যেটাই তুমি বলতে চাও। অর্থাৎ তুমি যদি ওয়াইয়ের জায়গার ভিতরে এক্স স্কোয়ার লিখো, তখন এই ইকুয়েশনটা এরকমভাবে দাঁড়াবে যে এক্স মাইনাস 18 হোল স্কোয়ার প্লাস এক্স টু দ্য পাওয়ার 4। এখন খেয়াল করো ক্লিয়ারলি, এই পাশে আছে ডি, এই পাশে আছে এক্স। সো দুই পাশে দুইটা ইকুয়েশন, দুইটা ভেরিয়েবল। সো আমাদের যে ডি ভেরিয়েবল অর্থাৎ সর্বনিম্ন দূরত্ব, সেটা এখন একটাই মাত্র ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে এক্স। এখন আমরা করব কি, আমাদের নিকটতম বিন্দুর স্থানাঙ্ক পাওয়ার জন্য আমাদের ডিকে কি হইতে হবে? মিনিমাম হইতে হবে না? এখন ডি মিনিমাম হওয়ার জন্য আমাদের নিকটতম বিন্দুর জন্য আমাদের ডি মিনিমাম যদি হইতে হয়, তাহলে আমরা জানি সেটা যদি ভেরিয়েবলের মাধ্যমে আমরা প্রকাশ করি, তাহলে সেইখানে আমাদের ডিফারেন্সিয়েশনটা সবচেয়ে বেশি হেল্পফুল। তাহলে আমাদের যদি এখন একটা কাজ করি, এখানে ডিফারেন্সিয়েশন যদি ইউজ করি যে কোনো একটা ভ্যালু মিনিমাম হওয়ার জন্যে বা কোনো একটা ফাংশনের মিনিমাম ভ্যালুটা পাওয়ার জন্যে আমাদের ম্যাক্সিমাম মিনিমার যে কনসেপ্ট, সেটা আমরা ইউজ করতে পারি। কিন্তু এখানে ছোট্ট একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে তুমি এখানে চাইলে ডিকে একবার ডিফারেন্সিয়েশন করে সেটাকে 0 ধরতে পারো এবং শর্তগুলো বের করতে পারো যে কোন কোন পজিশনের জন্য তুমি ম্যাক্সিমাম মিনিমাম পাবা। বাট আমরা সেটা করব না। আমরা সেটা না করে কি করতে পারি, আমরা একটা কাজ করব, আমরা উভয় পাশে এখন স্কোয়ার করতে চাই। স্কোয়ার কেন করতে চাই একটু পরে বলতেছি, আগে স্কোয়ারটা করে নিই। সো এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। এখন এই ফাংশনে ডি স্কোয়ারকে আমরা যদি মিনিমাম বানাই, তখনও কি আমাদের নিকটতম বিন্দুর স্থানাঙ্কটাকে আমরা পাবো না? অবশ্যই কিন্তু পাবো। চিন্তা করো এরকম জিনিসটা, যে তোমার যদি ডি মিনিমাম হয়, তাহলে যে বিন্দুতে তোমার ডিটা মিনিমাম হবে, সেই বিন্দুতে তোমার ডি স্কোয়ারটাও তো মিনিমামই পাবো না আমরা। তার মানে ডি মিনিমামের ইকুয়েশন দিয়ে আমরা যদি ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট ইউজ করে যে মানগুলো পাবো, ডি স্কোয়ারের জন্য তুমি কিন্তু সেম ভ্যালুগুলাই পাবা। ফলে তুমি ডিকে ডিফারেন্সিয়েশন না করে তুমি চাইলে এখানে ডি স্কোয়ারকে একবার ডিফারেন্সিয়েশন করতে পারো ডিডিএক্সের সাপেক্ষে। সো একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, তো প্রথমত এক্স মাইনাস 18 হোল স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2x মাইনাস 18 হবে, এবং এক্স মাইনাস 18 যেহেতু এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে 1ই হবে। তো সেটাকে আমরা লিখতেছি না, প্লাস 4x কিউব। সো একবার ডিফারেন্সিয়েশন করে আমরা যে ভ্যালুটা পাই, সেটাকে আমরা কি ধরি, প্রথমে 0 ধরি। ঠিক আছে? সো এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে যদি আমরা 0 ধরি, তাহলে এক্সের কী ভ্যালু আমাদের পাবো সেটা আমাদের প্রথমে বের করতে হবে। তার মানে আমাদের যে ইকুয়েশনটা আমাদের হাতে আছে, সেটা হচ্ছে 4x কিউব প্লাস 2x মাইনাস 18 ইকুয়াল 0। সো এখান থেকে ক্যালকুলেটর বসায় এখানে তুমি এক্সের মানগুলো বের করবা, যে এক্সের কোন কোন মানের জন্যে
এই ইকুয়েশনটা সত্য হয়। তো এটা যদি তুমি ক্যালকুলেটর বসাও তাহলে এক্সের 3টা ভ্যালু পাওয়ার কথা, যার ভিতরে একটা আমাদের বাস্তব মান হবে এবং 2টা অবাস্তব মান হবে। এক্সের যেই মানটা বাস্তব সেটা হচ্ছে x = 2। তাহলে এক্স এর মান যদি হয় 2 তাহলে আমাদের পেয়ে গেছি আমাদের যে y হবে সেটা হবে x², দ্যাট মিন্স 4। তাহলে আমার যে স্থানাঙ্ক সেটা হবে 2,4। এখন আমরা আমাদের পরবর্তী যে ধাপটা সেটা কেন করলাম না, আমরা ম্যাক্সিমাম মিনিমাতে প্রথমে কি করতাম, এক্সের একটা মান বের করতাম, সেটাকে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করে সেই মানে আমরা বসাইতাম যে ম্যাক্সিমাম না মিনিমা কোনটা আমরা পাই। তো সেটা যদি আমরা একটু করার চেষ্টা করি, যে আমাদের যে এই যে ভ্যালুটা বের হয়েছে সেটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করি যদি, তাহলে আমরা পাবো 12x² + 2। এখন এই ইকুয়েশনে বা এই যে ডিফারেন্সিয়েশন সেকেন্ড ডিফারেন্সিয়েশনে আমরা যদি x এর মান 2 বসাই তাহলে আমরা কত পাবো এখানে, 48 + 2, দ্যাট মিন্স 50, যেটা আমাদের গ্রেটার দেন 0। তাহলে যেহেতু গ্রেটার দেন 0 পাইতেছি সেকেন্ড ডিফারেন্সিয়েশন, তার মানে এখানে আমরা অবশ্যই কি ভ্যালু পাবো, মিনিমাম ভ্যালু পাবো। তাহলে d² এর মিনিমাম ভ্যালু মানে আমাদের যে দূরত্বটা সেটা সর্বনিম্ন হইতেছে সেটা ইন্ডিকেট করতেছে। তাহলে d² মিনিমাম ভ্যালু পাওয়ার জন্য x এর মান কত বসাইতে হবে, তোমার মূল ফাংশনে 2 বসাইতে হবে। তাহলে x এর মান যদি 2 বসাও তাহলে সেটার রেসিপ্রোকাল y কত হবে, 4 বের হবে। তাহলে আমাদের যে স্থানাঙ্ক সেটা কত হবে, 2,4। এখানে আমাকে বলছে যে কোনো এক সমতল তল হতে একটা পুলির উচ্চতা 5 মিটার, পুলিতে সংযুক্ত অবস্থায়, সো পুলিতে আমি সংযোগ করছি কি একটা বস্তু যেটা আমার ওই সমতলের উপর 2 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে টানা হয়েছে। সো এই যে ডিটেলসগুলো আমি দাগালাম সেগুলোর দিকে আমি একটু খেয়াল রাখবো যাতে আমাদের পরবর্তীতে চিত্রটা আঁকতে সহজ হয়। এবং তারপরে বলা আছে যে মুহূর্তে পুলি থেকে বস্তুটির সহায়ক রশির দৈর্ঘ্য 10 মিটার হয় সে মুহূর্তে এর কোণের পরিবর্তনের হার কত। যেখানে আমার থিটাকে আমার কোণ ধরতে বলছে, যেই কোণের পরিবর্তনের হারই আমাকে বের করতে হবে। এবং এই থিটারকে আমরা চিনব কিভাবে, এই থিটা হচ্ছে অনুভূমিকের সাথে রশি যেই কোণটা উৎপন্ন করে সেই কোণটা। ঠিক আছে, সো প্রথমত এই পুরো ঘটনাটা আমরা যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি, সো প্রথম যে চিত্রটা হবে সেটা হচ্ছে আমাদের জেনারেলাইজ প্রথম লাইন থেকে জিনিসটা যে চিত্রটা আঁকতে পারবো সেটা, যে কোনো একটা সমতল হতে, সো আমাদের এই যে সাদা যেই সারফেসটা এটা হচ্ছে আমাদের সেই সমতলটা, এই সমতল থেকে যে পুলিটা সেটা সবসময় কত মিটার উচ্চতায় থাকে, 5 মিটার উচ্চতায়। তাহলে যে রশির যে দৈর্ঘ্যটা দিয়ে এখানে পুলিতে ঝুলানো আছে সেটা কিন্তু তুমি দেখো এখানে অনেক নিচ পর্যন্ত চলে গেছে, তার মানে রশিটা কিন্তু অনেক বড়। ঠিক আছে, এবং সেই রশিতে একটা বস্তুকে আমি সংযুক্ত করছি, এই যে দেখো রশিটার সাথে একটা বস্তু সংযুক্ত অবস্থায় আছে। এই সংযুক্ত অবস্থা থাকার ফলে এই বস্তুটাকে আমি অনুভূমিকের সাথে 2 মিটার পার সেকেন্ড বেগে টানতেছি। এখন আমরা যে টানতেছি সেই টানাটা হচ্ছে অনেকটা এরকম, যেখানে তুমি 2 নম্বর চিত্রে জিনিস টানাটা দেখতে পাবা। এখন 2 মিটার পার সেকেন্ড বেগে তুমি যদি বস্তুটাকে টানতে থাকো অনুভূমিকের সাথে, তাহলে অবশ্যই এই যে সুতার যে দৈর্ঘ্যটা, যে তোমার পুলির এই যে পয়েন্ট থেকে সুতার বস্তুর যে দূরত্বটা, এই দূরত্বটাই শুধুমাত্র চেঞ্জ হবে। এই অবস্থান থেকে এই ভূমি পর্যন্ত যে অবস্থানে যে 5 মিটার দৈর্ঘ্য সেটা কিন্তু সবসময় সমানই থাকবে। যেহেতু তোমার রশিটা অনেক বড়, তাহলে তুমি বস্তুটাকে যতই টেনে নিয়ে যাও না কেন এই 5 মিটার সবসময় 5 মিটারে ফিক্স থাকবে। কিন্তু তুমি বস্তুটাকে আগে ছিল এই অবস্থানে, এই অবস্থান থেকে তুমি যখন পরিবর্তন করা এই অবস্থানে নিয়ে আসলা তখন তোমার কি হয়েছে, এই যে ওয়ার মানটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু তোমার কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। সো এই প্রান্তটাতে আমরা বুঝতে পারছি এই মানটা বড় হবে যদি আমরা প্রতিনিয়ত 2 মিটার পার সেকেন্ড বেগে আগাইতে থাকি। সো এমন একটা অবস্থান যখন এই যে আগাইতে আগাইতে এই বিন্দুটা যখন 10 মিটারে চলে আসবে, যে আমাদের এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত যে দূরত্ব সেটা যখন আমার 10 মিটার হবে, তখনও কিন্তু তাকে আমি 2 মিটার পার সেকেন্ড বেগেই কী করব, টানতে থাকবো। বাট 10 মিটার যখন যেই পজিশনে বা যত সময়ের ভিতরে সে যখন 10 মিটারে পৌঁছাবে, ওই ঠিক এক্সাক্ট মোমেন্টে তোমার কোণের কী পরিমাণ চেঞ্জ হবে। সো এই কোণের কি চেঞ্জ হইতেছে আদৌ জিনিসটা যদি একটু খেয়াল করো, এই অবস্থানে তোমার কিন্তু তুমি যদি অনুভূমিকের সাথে কোণ চিন্তা করো, এটা কিন্তু অলমোস্ট 90 ডিগ্রির কাছাকাছি। অনুভূমিকের সাথে এই রশিটার কোণ, এই যে কোণটা থিটা, এটা কিন্তু অলমোস্ট 90 ডিগ্রির কাছাকাছি।
তুমি যতই এটাকে 2 মিটার পার সেকেন্ড বেগে টানতেছো, তোমার কিন্তু থিটার মান কী হইতেছে? কমতেছে। তা থিটার মান যেহেতু কমতেছে, তার মানে কন্টিনিউয়াসলি তুমি থিটার মানটাকে চেঞ্জ করতেছো। তাহলে সময়ের সাথে সাথে আমার থিটাটা কি চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। সো সময়ের সাথে সাথে কোনো একটা জিনিস যখন চেঞ্জ হয়, তখন সেই জিনিসটাকে আমরা রেট আকারে বের করি, যেটা হচ্ছে আমার এখানে কোণের পরিবর্তনের হার। সো এই কোণের পরিবর্তনের হার, দ্যাট মিন্স ডি থিটা বাই ডিটি, এটাকেই আমার বের করতে হবে। সো যেই কোনো র্যান্ডম পজিশনের জন্য আমি যদি থিটার ইকুয়েশনটা এই যে মানগুলোর মাধ্যমে লেখার চেষ্টা করি, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এখন আমরা থার্ড চিত্রটার দিকে যদি তাকাই, এই থার্ড চিত্র থেকেই আমরা অ্যাকচুয়ালি আমাদের পরবর্তী যে কার্যক্রম সেটা আমরা চালাবো। সো প্রথমত এখানে তোমার বের করতে বলছে ডি থিটা বাই ডিটি, বাট এখানে তো সময়ের সম্পর্কিত তোমার কোনো বিষয় তোমার জানা নেই। তাহলে শুধুমাত্র থিটা যেহেতু তুমি জানো, তো এখন তুমি থিটাকেই এখানে তোমার যেই সূত্র সেখানে নিয়ে আসতে হবে থিটাকে। এখন কিভাবে আমরা আনবো এই থিটাকে? তার আগে আরেকটা ছোট্ট একটা ইনফরমেশন আমরা এখানে মিস করে ফেলছি, সেটা হচ্ছে আমি এখানে আরেকটা ভেরিয়েবল ধরছি থিটা বাদে। সেই ভেরিয়েবলটা হচ্ছে এক্স। এই এক্সটা অ্যাকচুয়ালি কি, তুমি যতই 2 মিটার পার সেকেন্ডে আগাও, তোমার যে শুধুমাত্র থিটাই চেঞ্জ হইতেছে এমন কি ঘটনাটা? থিটা চেঞ্জ, হ্যাঁ থিটা চেঞ্জ হয়। যতই আমি 2 মিটার পার সেকেন্ডে আগাইতেছি, দেখো তোমার এই যে উলম্ব যে রেখাটা, এই রেখা থেকে কন্টিনিউয়াসলি তোমার বস্তুটা কি একটা নির্দিষ্ট দূরত্ব সরে যাইতেছে। অর্থাৎ আমাদের এইখানে যে এক্স যে ভেরিয়েবলটা, এই এক্স ভেরিয়েবলটা কি চেঞ্জ হইতেছে না? এক্স ভেরিয়েবলটাও কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে। সো এটাও চেঞ্জ হবে। তাহলে এক্স ভেরিয়েবল যে চেঞ্জ হবে, তারও তো অবশ্যই এই যে থিটার মতো তোমার সময়ের সাথে চেঞ্জের একটা হার বের করতে পারবা তুমি। তার মানে তোমার ডিএক্স বাই ডিটি এই জিনিসটাও চাইলে তুমি বের করতে পারো। এখন এক্সকে আমরা কি বলতে পারি? রৈখিক সরণ। এখন রৈখিক সরণে যখন সময়ের সাথে পরিবর্তন হয়, সেই জিনিসটাকে আমরা বেগ বলি না? অর্থাৎ ডিএক্স বাই ডিটি এটা অ্যাকচুয়ালি এই বস্তুটাকে তুমি যে বেগে টেনে নিয়ে যাইতেছ, সেই বেগ 2 মিটার পার সেকেন্ড সমবেগ। ঠিক আছে? তাহলে এই ডিএক্স বাই ডিটির ভ্যালুটা আমরা আলাদাভাবে এখানে লিখে রাখলাম। সো এখন আমরা জেনারেল কেসের জন্যে আমাদের এই যে থার্ড যে কেস, এই থার্ড কেসের জন্য আমরা যদি থিটাকে কোনো একটা সম্পর্কে নিয়ে আসতে চাই এক্সের সাথে, কেন এক্সের সাথে সম্পর্ক নিয়ে আসতে চাই? কারণ আমরা জানি আমরা যখন ডিফারেন্সিয়েশন করব, তখন অ্যাটলিস্ট আমাদের একের অধিক ভেরিয়েবল থাকা প্রয়োজন যদি আমাদের ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে আমরা কট থিটা, সরি এই এক্সকে তুমি যদি নাও, এক্স তো ভূমিতে আছে, এখন আমরা চাইলে লম্ব নিতে পারি অথবা অতিভুজ নিতে পারি, যে কোনো একটা নিলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা ধরো 10 নিলাম, tan থিটা ইকুয়ালস এখানে কত হবে? 5 ডিভাইডেড বাই এক্স। তাহলে আমরা যদি এখন একটা কাজ করি, উভয় পাশে যদি সময়ের সাথে অন্তরীকরণ করে দেই বা সময়ের সাপেক্ষে যদি অন্তরীকরণ করে দেই, তাহলে আমাদের জিনিসটা এরকম হবে অনেকটা, ডিডিটি অফ tan থিটা এবং 5 বাই এক্স অফ, এটাও ডিডিটি অফ 5 বাই এক্স। তাহলে এই পাশে যদি অন্তরীকরণ করি, আমরা জানি tan থিটার যখন আমরা ডিফারেন্সিয়েশন করি sec স্কোয়ার থিটা আসে। এখন যেটাকে আমরা এক্স ধরে করি, আমরা তো জানি যে চেইন রুল যেটা থাকে ডিফারেন্সিয়েশনের, tan থিটা এটাকে তো আমরা এক্স ধরে ডিফারেন্সিয়েশন করছি না। সো tan থিটার ডিরেক্ট ডিফারেন্সিয়েশন তোমার কত হবে? এখানে sec স্কোয়ার থিটা, বাট এটা যেহেতু এক্স না, আমরা এটাকে পুনরায় আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে। কারণ এখানে তুমি ডিফারেন্সিয়েশন করছো কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। তাহলে ভিতরে tan থিটা এটা তো আর টি এর কোনো ফাংশন না, তাহলে তোমার এই টি এর সাপেক্ষে থিটাকে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে। দ্যাট মিন্স ডি থিটা বাই ডিটি। আশা করি এই পার্টটা বুঝতে পারছো, এটা সিম্পল পার্ট। ওই পাশে যদি আমরা করি ডিডি অফ 5 বাই এক্স, তাহলে 5 তো ধ্রুবক, এটা সামনে নিয়ে আসি, আর 1 বাই এক্স এর যে ডিফারেন্সিয়েশন করলে হবে -1 বাই এক্স স্কোয়ার। আচ্ছা, মাইনাস সাইনটা ঠিক করে লিখি আমি। সো -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন আবারও যদি একটু খেয়াল করো, এখানে তোমার যে এক্সটা, এই এক্সটাকে টি এর কোনো ফাংশন না, টি এর কোনো ফাংশন না। যেহেতু টি এর কোনো ফাংশন না, বাট সেটাকে টি বিবেচনা করে আমরা সূত্রটা লিখছি। তাহলে চেইন রুল কী বলে? তোমরা এই এক্সটাকে আবারও টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে পরবর্তীতে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের রিকোয়ারমেন্ট কি? এইটার মান আমাদের বের করতে হবে। এটার মান আমরা
জানি 2 মিটার পার সেকেন্ড। সো আর শুধুমাত্র আমাদের sec স্কোয়ার থিটাটাই বের করতে হবে। তাহলে আমরা যেহেতু একটা স্পেশাল কন্ডিশনে যখন আমাদের এই বাহুটার মান অতিভুজের মান যখন 10, সেটার জন্যই কিন্তু আমরা শুধুমাত্র এখানে কি করতেছি, কাজটা করতেছি না। যেহেতু কোশ্চেনে তোমার বলা আছে যখনই তোমার রশির দৈর্ঘ্যটা 10 মিটার হবে ওই মুহূর্তে তোমার কোণের কি পরিবর্তন হবে। কিন্তু 10 মিটার যখন সময় হবে কোণ তো তখন একটা ফিক্সড থাকবে, তাই নাকি? কারণ তোমার এই যে লম্ব সেটা তো তোমার সবসময় 5 মিটারই থাকতেছে। তো যখন তুমি অতিভুজটাকে 10 মিটার করে দিতেছো তাহলে সবসময় তোমার কোণটা কি ফিক্সড হয়ে গেল না? অবশ্যই ফিক্সড হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি যদি একটা কাজ করো, যেহেতু তোমার এক্সের মান যদি জানো না, তোমার sec থিটা প্রয়োজন, তাহলে sec থিটা আমরা জানি কি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে তোমার 10 আর ভূমি হচ্ছে তোমার x, যে x তো তুমি জানো না, তাহলে সেটাকে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ভাবে এভাবে লিখতে পারো। ঠিক আছে, তাহলে sec থিটার মান আমাদের বের করা হয়ে গেল। সো sec স্কোয়ার থিটা যখন আমরা লিখব তাহলে অবশ্যই উপরে tan স্কোয়ার হবে আর নিচে হচ্ছে 100 মাইনাস 25 যেটা হচ্ছে 75, সেখানে 75 থাকবে ইন্টু ডি থিটা বাই ডিটি, আর ওই পাশে থাকবে আমাদের কি 5 ইন্টু মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। সো এক্স কোন পজিশনের জন্য আমরা বের করতেছি, যখন আমাদের রশির দৈর্ঘ্য 10। সো 1 ডিভাইড বাই 10 স্কোয়ার ইন্টু ডিএক্স বাই ডিটি, যেটার ভ্যালু কত 2, এবং সবগুলোই যেহেতু এসআই এককে আছে। সো এখন আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের ডি থিটা বাই ডিটি এই ভ্যালুটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডি থিটা বাই ডিটি এটা যদি আমরা এসআই ইউনিটে যদি বের করি তাহলে আমাদের ডি থিটা বাই ডিটি হবে মাইনাস অফ 0.1 রেডিয়ান পার সেকেন্ড, যেহেতু এসআই ইউনিটে একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যখন আমাদের রশিটার দৈর্ঘ্য 10 মিটার অবস্থানে ছিল তখন আমাদের যে কোণটা সেটা প্রতি সেকেন্ডে 0.1 রেডিয়ান করে কমতেছে। প্লাস যদি হইতো তখন এই জিনিসটা বাড়তো, আর যেহেতু মাইনাস আসছে এই জিনিসটা তোমাকে তোমার যে অ্যান্সারটা আসছে সেটা তোমার যে চিত্রটা তুমি যে আঁকতেছ এবং তোমার যে মূল কনসেপ্ট সেটাকেও কিন্তু জাস্টিফাই করতেছে। যতই তুমি অনুভূমিকভাবে 2 মিটার পার সেকেন্ডের সামনের দিকে টেনে নিয়ে যাবা ততই থিটাটা তোমার কী হতে হবে, কমতে হবে। তাহলে কোনো জিনিস যদি সময়ের সাথে কমে তাহলে অবশ্যই সেই জিনিসটার নেগেটিভ তোমার ভ্যালু আসবে, হার, এবং সেটাই কিন্তু আমাদের অ্যান্সারে আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন। যদি ভি ইকুয়ালস হাফ অফ tan ইনভার্স 1 √1 মাইনাস সাইন ইউ মাইনাস √1 প্লাস সাইন ইউ, এবং নিচে আছে √1 মাইনাস সাইন ইউ প্লাস √1 প্লাস সাইন ইউ। সো বড় একটা ফাংশন, এবং এটা যদি আমাদের শর্ত হয় তাহলে ইউকে তুমি ভি এর মাধ্যমে প্রকাশ করো। সো এই কথাটা দ্বারা কী বোঝানো হয়েছে, ইউকে ভি এর মাধ্যমে প্রকাশ করো। এটার মিনিং হচ্ছে তোমার যে অ্যান্সার, এই অ্যান্সারে তোমার শুধুমাত্র ইউ এবং ভি থাকবে। সো ইউকে ভি এর মাধ্যমে প্রকাশ করার অর্থ হচ্ছে তোমার এক পাশে থাকবে শুধু ইউর ফাংশন বা শুধু ইউর যে ভেরিয়েবলগুলো সেগুলোর, আরেক পাশে থাকবে তোমার ভি দ্বারা গঠিত যে রাশিটা সম্পূর্ণ ওই রাশিটা। সো সেটা করার জন্য আমাদের কোয়েশ্চেনটা যদি আরেকবার খেয়াল করি, ভি এক পাশে আলাদা করাই আছে, যেহেতু ইউ এবং ভিউর মাধ্যমে প্রকাশ করবা তাহলে সবগুলোতে তো আলাদা পাশে রাখা লাগবে। এবং তুমি একটু খেয়াল করো দুই পাশে কিন্তু আলাদা আলাদা রাশি কিন্তু আছে, এক পাশে আছে ভি এর শুধু ভি, আর ইউর যে ফাংশন সেটা তোমার ডান পাশে আছে। তাহলে শুধুমাত্র ডান পাশে তোমার এই জিনিসগুলো মডিফাই করলেই কিন্তু হবে। এবং মডিফাইটা কিভাবে করতে হবে, এমনভাবে করতে হবে আমাদের মডিফিকেশনটা যেখানে শুধুমাত্র ইউ ফাংশনটা যাতে থাকে, অর্থাৎ ইউর ফাংশন, কোনো ত্রিকোণমিতিক ফাংশন কিন্তু এখানে থাকা যাবে না। বাট এখানে তো অবশ্যই দেখতে পাইতেছো ত্রিকোণমিতিক ফাংশন আছে। তাহলে ত্রিকোণমিতিক ফাংশন যেহেতু আছে এটাকে যদি রিমুভ করতে হয় অবশ্যই আমাদের ভিতরে ত্রিকোণমিতিক কিছু ক্যালকুলেশন করা লাগবে। সো এটা কিভাবে শুরু করব আমরা? সো প্রথমত এখানে কিছু সিমেট্রিক্যাল টার্ম আছে, যেমন 1 মাইনাস সাইন ইউ এবং আরেক পাশে আছে তোমার 1 প্লাস সাইন ইউ। এই দুইটাকে আমরা যদি একটু ভাঙায় লিখি তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে 1কে তুমি লিখতে পারো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, বাট আমরা এখানে এ দিয়ে লিখব না, আমরা এই সাইন ইউটাকে আমাদের নিজেদের ইচ্ছা মতো করে ভাঙায় লিখব। এই সাইন ইউকে আমরা যদি সূত্র ভাঙাইতে চাই এটাকে একটা মাত্র সূত্রে ভাঙানো সম্ভব, সেটা হচ্ছে সাইন 2 ইন্টু ইউ বাই 2, অর্থাৎ সাইন 2 থিটার সূত্র।
যেটা আমরা জানি 2 sin থিটা cos থিটা। তাহলে 2 sin থিটা cos থিটাকে আমরা ভাঙালাম, যেটার সামনে তোমার মাইনাস চিহ্ন থাকবে, ইকুয়াল +1, এবং এই 1টাকে আমরা sin cos এর ওই কোণটা দিয়ে লিখব যেই কোণটাকে আমরা এই যে এখানে sin u আছে, এখানে ইউর জায়গায় তোমার যে কোনো কিছু থাকতে পারতো, এবং সেটাকে ভাঙায় তুমি যেই অংশগুলো আলাদা করবা সেটা দিয়েই তুমি 1কে বানাইতে হবে। তাহলে এখানে আমাদের যে কোণটা নেওয়া লাগতো এ হিসেবে, এখানে আমরা কাকে নিব, sin স্কোয়ার u/2 কে প্লাস cos স্কোয়ার u/2, এবং হুবহু এখানেও সেই সেম কাজে করা যায়, বাট এখানে যেহেতু প্লাস তাহলে এখানে 2 sin u/2 এবং cos u/2 এর সামনে প্লাস হবে। তাহলে বাকিটা আগের মতোই থাকবে, এখানে থাকবে তোমার sin স্কোয়ার u/2 প্লাস cos স্কোয়ার u/2। এটাকে যদি আমরা ফার্দার একটু মডিফিকেশন করি, আমরা দেখব এখানে একটা সূত্র দাঁড়ায় গেছে, সেটা হচ্ছে sin u/2 কে তুমি যদি a বিবেচনা করো তাহলে এটা হচ্ছে a স্কোয়ার, আর cos u/2 কে তুমি যদি b চিন্তা করো এটা হচ্ছে তোমার b স্কোয়ার, এবং এই পুরো অংশটাকে তুমি চাইলে -2ab চিন্তা করতে পারো। ফলে a স্কোয়ার - 2ab + b স্কোয়ারের সূত্র আকারে তোমার এই যে ফর্মটা সেটা দাঁড়ায় গেছে। তাহলে এটাকে তুমি লিখতে পারো a - b হোল স্কোয়ার, অথবা আমরা a ধরছি কতকে, sin u/2 কে, মাইনাস b ধরছি cos u/2 কে, এটার হোল স্কোয়ার। সো এখানেও কিন্তু সেম, এখানে তোমার হবে কত, sin u/2 প্লাস cos u/2 হোল স্কোয়ার, কারণ a স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার হয় এখানে। ফলে 1 - sin u এবং 1 + sin u, এটার ভ্যালু আমরা বুঝতে পারলাম এরকম হবে। তাহলে এটাকে যদি আমি রুট করি, রুট 1 - sin u, সেটার ভ্যালু তাহলে কত দাঁড়ায়, সেটার ভ্যালু আমাদের দাঁড়াবে sin u/2 মাইনাস cos u/2। আর এখানেও এক সেম কাজ যদি আমরা করি, যে রুট ওভার 1 + sin u, এটা আমাদের দাঁড়াবে sin u/2 প্লাস cos u/2। তাহলে এখন আমরা একটা কাজ করি, আমাদের মূল যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন আমরা এখন বসাই দেই। সো প্রথমত আমাদের ছিল এখানে v, এখন আমরা বসাইতেছি v ইকুয়ালস হাফ অফ tan ইনভার্স, প্রথমে আমাদের ছিল √1 - sin u, এবং এটার পরিবর্তে আমরা বসাবো কি, sin u/2 মাইনাস cos u/2, মাইনাসের ক্ষেত্রে মাইনাস, প্লাসের ক্ষেত্রে প্লাস, এইটা মাইনাস আমাদের sin u/2 প্লাস cos u/2, যেটাকে আমরা চাইলে মাইনাস চিহ্নটা সহ লিখে ফেলি এখানে, cos u/2, এবং নিচে হবে এটার উল্টাটা, sin u/2 মাইনাস cos u/2 প্লাস sin u/2 আর প্লাস cos u/2। সো কিছু জিনিস এখানে কাটাকাটি যায়, যে প্রথমত কি কাটা যায়, উপর থেকে sin u/2 কাটা যায় এবং নিচ থেকে cos u/2 কাটা যায়। তাহলে এই পাশে আমাদের শুধুমাত্র থাকে হাফ অফ tan ইনভার্স, উপরে আমাদের থাকে -2, উপরে কি থাকে, হ্যাঁ -2, উপরে থাকে cos 2 cos u/2, আর নিচে থাকে 2 sin u/2, ঠিক আছে। অথবা আমরা লিখতে পারি এটাকে হাফ অফ tan ইনভার্স মাইনাস cos বাই sin, এটা আমরা জানি cot u/2। এখন cot থেকে আমরা যদি tan এ নিতে চাই তাহলে আমরা এটা কি করতে পারি, আচ্ছা প্রথমত আমরা এই মাইনাস চিহ্নটা এটাকে আমরা বাইরে রাখতেছি। সো হাফ অফ মাইনাস tan ইনভার্স, cot থেকে tan এ নিতে চাইলে এটাকে তুমি লিখতে পারো 2/u, অথবা মাইনাস হাফ ইন্টু 2/u। সো 2 যদি তুমি এখানে কাটো, এই পাশে শুধু তোমার দাঁড়ায় -1/u। সো আমরা লাস্টে যেই ক্যালকুলেশনটা করে যেটা অ্যান্সার পাইলাম সেটা হচ্ছে v ইকুয়ালস -1/u, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো অনেকে চাইলে ম্যাথটা অন্যভাবে করতে পারো, যে অন্যভাবে বলতে কি বলতেছি আমি, যদি তুমি এখানে যে a এবং v ধরার সময় সাইনকে আমরা যে প্রথমে আমরা a ধরছি, তারপর cosকে যে আমরা b ধরছি, এটা যদি আমরা উল্টায়া এই cos u/2 কে
এ ধরে আর সাইন ইউ বাই টুকে যদি ভি ধরতাম তাহলে কিন্তু এখানে তোমার কস ইউ বাই টু মাইনাস সাইন ইউ বাই টু হোল স্কোয়ার দাঁড়াইতো এবং পুরো ক্যালকুলেশনটা কিন্তু আগের মতো আর থাকতো না, একটু চেঞ্জ হইতো। সো অ্যান্সার তোমার দুইভাবে বের করা সম্ভব এবং দুইভাবে তোমার ভিন্ন ভিন্ন অ্যান্সার হবে। সো প্রথম স্টেপে আমাদের অ্যান্সার দাঁড়ায় কত, ভি ইকুয়ালস -1/u। ঠিক আছে, এই লাস্ট ক্যালকুলেশনটা আবার একটু করে নিও যদি কোনো ভুল থাকে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং সেকেন্ড কেসটা যদি আমরা ফলো করি, যে আমাদের √1 মাইনাস সাইন ইউ, এটাকে যদি আমরা সাইন ইউ বাই টু মাইনাস কজ ইউ বাই টু না লিখে কজ ইউ বাই টু মাইনাস সাইন ইউ বাই টু লিখতাম, তারপরেও কিন্তু হইতো। √1 প্লাস সাইন ইউ, এটাকে আমরা চাইলে আগের মতোই রাখবো, দুটা সেমই মিনিং, সাইন ইউ বাই টু। সো আগের মতোই এখন ভি ইকুয়ালস হাফ অফ tan ইনভার্স, এখন আমাদের উপরে হবে কত, cos u বাই টু মাইনাস সাইন ইউ বাই টু মাইনাস সাইন ইউ বাই টু মাইনাস cos u বাই টু, আর নিচে তোমার হবে cos u বাই টু মাইনাস সাইন ইউ বাই টু, এবং ভিতরে লাস্টে দুইটা প্লাস cos u বাই টু। তো এর আগে যেরকম উপর থেকে তোমার কাটা গেছিলো সাইনগুলা, এখন তোমার কিন্তু উপর থেকে কসগুলা কাটা যাবে এবং নিচ থেকে কাটা যাবে তোমার সাইনগুলা। তাহলে এখানে থাকবে তোমার হাফ অফ tan ইনভার্স, উপরে আমাদের থাকতেছে -2 সাইন ইউ বাই টু, আর আমাদের নিচে থাকতেছে 2 cos u বাই টু। অর্থাৎ আমরা লিখতে পারি হাফ অফ tan ইনভার্স মাইনাস tan u বাই টু, যেহেতু সাইন থিটা বাই কস থিটা tan থিটা। এখন পুরো জিনিসটাকে আমরা কোণের সামনে নিয়ে আসবো, মাইনাস হাফ অফ tan ইনভার্স tan u বাই টু, যেটাকে আমরা লিখতে পারি -u/4। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি v ইকুয়ালস -u/4। সো আগেরটার থেকে একদম কমপ্লিট আলাদা অ্যান্সার বের হয়েছে। এখানে দেওয়া আছে g of x ইকুয়ালস √1 প্লাস mx মাইনাস √1 মাইনাস mx ডিভাইডেড বাই x, এবং আমাকে বলা আছে এই ফাংশনটা একটা অবিচ্ছিন্ন ফাংশন। যদি একটা অবিচ্ছিন্ন ফাংশন হয় তার মানে g of 0 ভ্যালু কত হবে। সো অবিচ্ছিন্নতার মিনিংটা আশা করি সবাই বুঝতে পারতেছো, যে একটা ফাংশন অবিচ্ছিন্ন তখনই হবে যখন সেই ফাংশনের ভিতরে কখনো কোনো বিচ্ছিন্নতা যখন না আসবে, মানে এটা অ্যাকচুয়ালি অবিচ্ছিন্নতারই ডেফিনেশন আর কি। তার মানে এই যে লেখচিত্র তার যেমনই হোক না কেন, লেখচিত্রের মাঝে যদি কখনো কোনো গ্যাপ চলে আসে সেটাকে বলা হয় বিচ্ছিন্ন। এবং অবিচ্ছিন্নতা মানে কি, এই যে ফাংশন তার কখনোই কোনো কি বিচ্ছিন্নতা থাকবে না। কিন্তু তুমি ক্লিয়ারলি এখানে লক্ষ্য করবা, যখন তুমি g of 0 বের করার চেষ্টা করবা, g of 0 মানে হচ্ছে তুমি √1 প্লাস 0 মাইনাস √1 মাইনাস 0 ডিভাইড বাই 0 বসাইতে হবে, এবং এই যে ফাংশনের মান সেটা হচ্ছে কি অসীম। তার মানে যখন তোমার x এর মান 0 তখন তোমার y এর কোনো মানই তুমি পাইতেছো না, ওই ফাংশনের কোনো ভ্যালুই আসতেছে না, সেটার মান অসীম পর্যন্ত। তাহলে এখানে কি একটা বিচ্ছিন্নতা চলে আসলো না? বাট আমাকে কোয়েশ্চনে তো বলছে যে এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন, তার মানে g of 0 অবশ্যই এক্সিস্ট করার কথা, কিন্তু সেটাকে এখানে আমরা ক্লিয়ারলি দেখতেছি g of 0 এক্সিস্ট করবে না। তার মানে যদি g of 0 এক্সিস্ট না করে আমরা কি এখানে অ্যান্সার লিখতে পারবো না? অবশ্যই আমরা পারবো। সেটা কি করব আমরা g of x কে আরেকটাভাবে লিখতে পারি। আমরা এই জিনিসটাকে এরকমভাবে লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 g of x, এই জিনিসটা আমরা নির্ণয় করতে পারি। ফলে আমরা এখানে কিন্তু ডিরেক্ট x এর মান 0 বসাইতেছি না, আমরা g of 0 পরিবর্তে আমরা x টেন্ডস টু 0 বসাইতেছি। তার মানে x এর যে মানটা সেটা আমরা এক্স্যাক্টলি 0 বসাবো না, কিন্তু 0 এর কাছাকাছি কোনো একটা ভ্যালু বসাবো আমরা। তাহলে কি হবে, 0তে আমাদের মান আসতেছিল না, কিন্তু 0 বাদে অন্য যে কোনো ভ্যালুই তুমি এখানে বসাও না কেন, এই ফাংশনটা কিন্তু সেটার জন্য ভ্যালিড হবে। ঠিক আছে, তার মানে প্রথমত আমাদের লিমিট বের করতে হবে এখানে। সো লিমিট x টেন্ডস টু 0 √1 প্লাস mx মাইনাস √1 মাইনাস mx, আর নিচে হচ্ছে তোমার x। সো এই টাইপের লিমিটিং ফাংশনটা আমরা কিভাবে সলভ করি আশা করি সবার মনে আছে। মনে রাখবে একটা জিনিস, যখন একটা লিমিটের উপরে বা নিচে অমূলত টাইপের কোনো সংখ্যার যোগ বিয়োগ আকারে থাকবে, পদে ভাগ করা থাকবে, তখন আমরা কাজ করার চেষ্টা করব যে উপর এবং নিচে অমূলদের যে বিপরীত যে ফাংশনটা থাকবে সেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। যেমন এখানে
1 প্লাস mx মাইনাস √1 মাইনাস mx এটা আছে। আমরা এখন উপর এবং নিচে √1 প্লাস mx প্লাস √1 মাইনাস mx এটা দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করব। তাহলে নিচে হবে x √1 প্লাস mx প্লাস √1 মাইনাস mx। সো মাল্টিপ্লিকেশন করলে বুঝতে পারতেছো উপরে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র মানে √1 প্লাস mx হোল স্কয়ার মাইনাস √1 মাইনাস mx হোল স্কয়ার, আর নিচে আমাদের থাকবে x ইন্টু বাকি পুরাটা। ঠিক আছে, এটা লিখলাম না। ঠিক আছে, পরের লাইন x টেন্ডস টু 0। আমরা এখানে একটা কাজ করি, √টা আমরা ভাঙিয়ে দিই স্কয়ারের সাথে, 1 প্লাস mx মাইনাস 1 প্লাস mx। আচ্ছা ঠিক আছে, তাহলে নিচে কত হবে x ইন্টু √এর ভিতরে বাকি যেটা আছে পুরোটা হবে এখানে। সো এখন -1 কাটাকাটি করো, উপরে থাকবে লিমিট x টেন্ডস টু 0 আর 2mx, আর নিচে থাকবে আমাদের x ইন্টু √, বাকিটা। সো ক্লিয়ারলি এখানে আমাদের x কাটাকাটি চলে গেছে। এখন আমরা ডিরেক্ট x এর মান 0 বসাবো আমাদের মুই ফাংশনে। উপরে তো আমাদের শুধু 2m আছে এবং নিচে আমাদের কত থাকবে, নিচে থাকবে আমাদের এই ভ্যালুটা। তাহলে √1 প্লাস 0 প্লাস √1 মাইনাস 0, যেটা অ্যাকচুয়ালি উপরে থাকবে 2m, নিচে থাকবে তোমার 2 বা m। ঠিক আছে, আমি অনেক সময় একটু কনফিউজ আছি এখানে। কোয়েশ্চেনটা এখানে যদি m না হয় n হয়তো কোয়েশ্চেনটা একটু সুন্দর হইতো। সো যেহেতু কোয়েশ্চেনগুলো কালেক্ট করা, হতে পারে এখানে m আছে অথবা m নাই, যে কোনো একটা হইতে পারে। সো n যদি থাকে তাহলে তোমার এখানে অ্যান্সার হবে m প্লাস n/2, আর তোমার যদি n এর ভ্যালু যদি m হয়ে যায় তাহলে ক্লিয়ারলি লক্ষ্য দেখতে পাইতেছো তোমার অ্যান্সার হবে কি m। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো T1 এবং T2 এই দুইটা বল আছে, তাদের লব্ধি আমাকে এখানে দেওয়া আছে 5000 নিউটন, এবং এক্সট্রা ইনফরমেশন দিছে লব্ধি সম্পর্কে যে লব্ধি x অক্ষের পজিটিভ দিকে ক্রিয়াশীল থাকে। আমাকে ফার্দার ইনফরমেশন দিছে T1 লব্ধির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, এবং T2 সেই লব্ধির সাথে -45 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমার T1 T2 ভ্যালু কত, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। প্রথমে আমরা প্রথম প্রশ্নটার দিকে আসি, যে আমাদের একটা লব্ধি আঁকতে হবে এখানে। সো আমি যদি চিত্রটা আঁকি অনেকটা এরকম হবে। ধরো এটা হচ্ছে আর, যেটার মান তোমার দেওয়া আছে এখানে 5000 নিউটন। এখন বলা আছে যে লব্ধির সাথে 30 ডিগ্রি কোণে থাকবে T1, তাহলে 30 ডিগ্রি আমরা ধরলাম, অনেকটা দেখতে এরকম হবে এইদিকে। ধরো এটা হচ্ছে তোমার T1, যেটা তোমার লব্ধির সাথে 30 ডিগ্রি কোণে আছে, এবং T2 সেটা লব্ধির সাথে -45 ডিগ্রি কোণে আছে। তাহলে লব্ধিটাকে যেহেতু তোমাকে বলেই দিছে যে x অক্ষের পজিটিভ x অক্ষের দিকে, তাহলে -45 ডিগ্রি তুমি লব্ধির সাথেই আঁকতে পারো, বাট সেটা হবে কোন দিকে, নিচের দিকে। সো নিচের দিকে 45, উপর দিকে 30। সো 45 এ আছে তোমার T2। তাহলে আমাকে বের করতে হবে T1 এবং T2 মান কত। সো এই কোয়েশ্চেনটা দেখে আমরা সহজে বুঝতে পারতেছি আমাদের এখানে কি করা লাগবে। আমাদের লব্ধি দেওয়া আছে এবং লব্ধির সাথে যে দুইটা বল মিলে লব্ধি তৈরি করছে সেই দুইটা বলের অন্তর্বর্তী যে কোণ সেগুলোও দেওয়া আছে। তাহলে আমরা এখানে বলের যে সাইন ল আছে সেই সাইন ল ইউজ করতে পারি। দ্যাট ইজ T1 ডিভাইড বাই একটা সাইন কোণ, T2 ডিভাইড বাই একটা সাইনের কোণ, এবং R ডিভাইড বাই একটা সাইন কোণ। তো সাইন লটা কীভাবে আমরা ইউজ করি, আমরা যখন লব্ধির সাথে দুইটা বল নিব, যেই দুইটা বল মিলে লব্ধি পাইছো, তাহলে মোট কয়টা বল হয়েছে এখানে, 3টা বল। এখন 3টা বলের যেই বলটা থাকবে তোমার উপরে, যেমন এখানে T1 আছে উপরে, তাহলে T1 পরিবর্তে বা T1 ব্যতীত তোমার বাকি যে দুইটা বল থাকবে, দ্যাট ইজ R এবং T2, সেই দুইটার যে মধ্যকার কোণ, সেই মধ্যকার কোণের সাইন, দ্যাট ইজ এখানে 45 ডিগ্রির সাইন নিতে হবে T1 এর নিচে। সিমিলারলি T2 যখন তুমি নিবা তখন T1 এবং R এর মধ্যকার কোণ নিতে হবে, যেটা তোমার সাইন 30 ডিগ্রি, এবং আর যখন নিবা তখন T1 T2 এর মধ্যকার কোণ নিতে হবে। সো T1 T2 এর মধ্যকার কোণ হচ্ছে সাইন 30 প্লাস 45। ঠিক আছে, ফলে এখানে তুমি একটা কাজ করতে পারো, যে দুইটা ভাগে ভাগ করো, একটা হচ্ছে R ডিভাইডেড বাই সাইন 75 ইকুয়ালস T1 ডিভাইডেড বাই সাইন 45। এটা হচ্ছে
একটা ইকুয়েশন, এখান থেকে তুমি T1 ইজিলি বের করতে পারো। আর এর মান তো দেওয়া আছে 5000 নিউটন, ফলে এখান থেকে তুমি যদি T1 হিসাব করো সেটা আসবে 3660.25 নিউটন। এটা হচ্ছে আমাদের T1 এর মান। এবং একইভাবে তুমি করতে পারো R ডিভাইডেড বাই sin 75 ডিগ্রি ইকুয়ালস T2 ডিভাইডেড বাই sin 30 ডিগ্রি। সো এখান থেকে তোমার T2 এর ভ্যালুটা বের হবে, যেটা আগেরটা থেকে একটু কম হবে, যেহেতু বুঝতে পারছো sin 30 ডিগ্রির মান 45 ডিগ্রির চেয়ে কম। সো এটার অ্যান্সার হবে 2588.29 নিউটন। সো T1 T2 দুইটার ভ্যালু বের হয়ে গেছে। এটা ছিল আমাদের প্রথমটার কোয়েশ্চেন। 2 নম্বর বলছে কি T2 সর্বনিম্ন হওয়ার জন্য T1 এর মান কত হইতে হবে এবং T2 সংলগ্ন এই যে T1 এর মান যত হওয়া উচিত ততর জন্য থিটার রেসিপ্রোকাল তোমার কত হবে, অর্থাৎ থিটার মান তোমার কত নিতে হবে যার ফলে তোমার T2টা সর্বনিম্ন হয়। তাহলে এখানে যে যে জিনিসগুলো কনস্ট্যান্ট রাখতে আমাকে বলছে সেই জিনিসগুলো হচ্ছে এই লব্ধিটা থাকবে তোমার কনস্ট্যান্ট। সো ধরো এটা হচ্ছে লব্ধি আর এটা হচ্ছে তোমার 5000 নিউটন, এটা চেঞ্জ করতে বলে নাই। আমাকে বলছে T2 সর্বনিম্ন হওয়ার জন্য, তার মানে T2 তোমার ভেরিয়েবল, এটা তোমার সর্বোচ্চ সর্বনিম্ন যেহেতু হতে পারে তাহলে T1 তোমার ফিক্স থাকা লাগবে। তাহলে আমরা ধরো T1টাকে আমরা এদিকে আঁকলাম, ধরো এটা হচ্ছে আমাদের T1, আর নিচের দিকে যদি আমরা T2টা আঁকি আগের মতো চিত্র, সো এটা হচ্ছে আমাদের T2। বাট এখানে আমাদের এই যে অ্যাঙ্গেলটা আগে ছিল 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমরা 30 ডিগ্রিতেই রাখবো এবং নিচের যে কোণটা T2-র সাথে যেই সংলগ্ন যে থিটা কোণটা সেটাকে আমরা চেঞ্জ করতে থাকবো। বাট এখানে তুমি খেয়াল করো T1 T2 থিটা কোনোটাই কিন্তু দেওয়া নাই তোমার, যেটাকে তুমি ধরে তুমি এখানে ত্রিভুজের যে সাইন ল আছে বা বলের যে সাইন ল আছে সেটা ইউজ করতে পারো, R ডিভাইডেড বাই সাইন 30 প্লাস থিটা। সো T2 ডিভাইডেড বাই আমরা লিখতে পারি সাইন 30 এবং T1 ডিভাইড বাই আমরা কত লিখতে পারি সাইন থিটা। সো আপাতত আমাদের যেহেতু আমাদের ভেরিয়েবল সংখ্যা বেশি আমাদের ইকুয়েশন সংখ্যা থেকে, তাহলে আমরা দেখি আমরা সলভ করতে পারি কিনা। আমাদের T1 T2 এবং থিটা তিনটা ভেরিয়েবল, বাট এখানে ইকুয়েশন তো দাঁড়াবে তোমার কয়টা, দুইটা না? তাহলে দেখি দুইটা থেকে আমরা কোনোভাবে সলভ করতে পারি কিনা। সো প্রথমত আমরা যেই ইকুয়েশনটা নিব সেটা হচ্ছে 5000 ডিভাইডেড বাই সাইন 30 প্লাস থিটা ইকুয়ালস T2 ডিভাইডেড বাই সাইন 30। তো আমরা যদি T2-র মান হিসাব করতে চাই সেই ভেরিয়েবলগুলোর মাধ্যমেই, তাহলে সেটা তোমার দাঁড়াবে 5000 সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 30 প্লাস থিটা। সো এতটুকু আমরা লিখলাম। তারপর আমরা কি করব? তারপর আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের প্রশ্নে যাওয়া। প্রশ্ন আমাকে একটা শর্ত দিয়ে দিছে এক্সট্রা, যে শর্তটাই আমাদের থার্ড ইকুয়েশন রূপে কাজ করবে। যেহেতু তিনটা ভেরিয়েবল, অবশ্যই তোমার থাকা লাগবে কয়টা মান, কয়টা ইকুয়েশন থাকা লাগবে? তিনটা ইকুয়েশন, যার ভিতরে দুইটা ইকুয়েশন আমরা সাইন ল থেকেই পাই। থার্ড ইকুয়েশনটা আমাদের আনতে হবে T2-কে সর্বনিম্ন হওয়ার যে শর্ত সেটা থেকে। সো T2-কে সর্বনিম্ন হইতে হবে সেটা তো বুঝছি, বাট T2-র তো অ্যাকুরেট কোনো মান জানি না। তাহলে আমরা যদি ধরে নেই যে এই ইকুয়েশনটাতেই এখানে যেহেতু T2-র মানই বের করতে চাইতেছি, এখানে T2-র সর্বনিম্ন হওয়ার জন্যে আমাদের যে ভগ্নাংশের যে হরটা সেটা কি হইতে হবে? সর্বোচ্চ হইতে হবে। তার মানে আমাদের সাইন 30 প্লাস থিটা এটা হইতে হবে কত তোমার? ম্যাক্সিমাম। আর সাইনের কোন একটা কোণের মান কখন ম্যাক্সিমাম হয়? 1 হলে, বা আমরা বলতেছি সাইনের ভিতরে যে কোণটা 90 ডিগ্রি হবে তখনই হবে কত? ম্যাক্সিমাম। তার মানে তোমার 30 প্লাস থিটার মান কত হইতে হবে? 90 ডিগ্রি না? তাহলে তোমার থিটার মান কত দাঁড়ায়? 60 ডিগ্রি। তার মানে থিটা যখন আমার 60 ডিগ্রি তখন আমার T2 কত? মিনিমাম। তাহলে সেই মিনিমাম ভ্যালুটা আমরা যদি বের করে ফেলি, এখন T2 হচ্ছে 5000 ইন্টু সাইন 30 হচ্ছে হাফ, আর নিচে হচ্ছে সাইন 90 ডিগ্রি। সো সাইন 90 ডিগ্রির মান 1, আর 5000-এর 100 হচ্ছে 2500। সো 2500 নিউটন, এটা হচ্ছে আমাদের T2-র মান। এবং T1 কীভাবে বের করব? সো T1 বের করার জন্য আমাদের এই ইকুয়েশনটা আমরা নিব T1 বাই সাইন থিটা, T1 ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়ালস টু R
বা 5000 ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস 30 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা একটু আগে বের করলাম 60 ডিগ্রি হবে। তাহলে 5000 ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি হবে নিচে, ইন্টু সাইন 60 ডিগ্রি হবে উপরে। তার মানে আমাদের এখানে দাঁড়ায় 5000 ইন্টু সাইন 60 ডিগ্রির মান √3/2, আর সাইন 90 ডিগ্রির মান তো 1ই আমাদের জানি। তাহলে 2 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে এখানে হবে 2500 √3 নিউটন। সো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। সাইন ইনভার্স 6√3x প্লাস সাইন ইনভার্স 6x ইকুয়ালস -π/2। এটা যদি হয় আমাদের মূল শর্ত, তাহলে এই শর্ত আলোকে x এর মান কত হবে? সো প্রথমত বুঝতে পারতেছি ম্যাথটা, এটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক একটা ম্যাথ। সাইন ইনভার্স সামথিং প্লাস সাইন ইনভার্স সামথিং ইকুয়ালস -π/2। সো এটা সলভ করার জন্য যেহেতু দুইটাই সাইন ইনভার্স আছে এবং এক পাশে তোমার 90 ডিগ্রি টার্মটা আছে, তো তুমি এখানে একটা কাজ করতে পারো যে উভয় পাশে একটা সাইন ইনভার্স নিয়ে যাও। তাহলে এক পাশে সাইন ইনভার্স 6√3x ইকুয়ালস, আরেক পাশে হবে -π/2 মাইনাস সাইন ইনভার্স 6x, বা এই পাশ থেকে তুমি চাইলে মাইনাস কমন নিতে পারো, কমন নিলে হবে π/2 প্লাস সাইন ইনভার্স 6x। এখন একটা কাজ করি, আমাদের উভয় পাশে আমরা যদি সাইন দিয়ে মাল্টিপ্লাই করে দেই, তো এই পাশটা হবে আমাদের সাইন অফ সাইন ইনভার্স 6√3x ইকুয়ালস মাইনাস সাইনের ভিতরে যদি কোণের সামনে কখনো মাইনাস চিহ্ন থাকে সেটা আমরা সাইনের বাইরে বের করে ফেলতে পারি। সাইনের বাইরে বের করলে এখানে তোমার থাকবে সাইন π/2 প্লাস সাইন ইনভার্স 6x। ওকে, তাহলে এখানে সাইন এবং সাইন ইনভার্স যদি তুমি কাটো তাহলে এখানে তুমি পাবা 6√3x ইকুয়ালস মাইনাস সাইন 90 প্লাস থিটা। আমরা জানি এটার মান হচ্ছে কস সাইন ইনভার্স 6x। এখন দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি পজিটিভ, তাহলে সাইন 90 প্লাস থিটা এটাও তোমার কি হবে পজিটিভ, ঠিক আছে। কিন্তু তোমার কজের সামনে যে মাইনাস চিহ্ন এটা কিন্তু তোমার প্রথমে যে সাইনের সামনে মাইনাস সেটাতে আসছে, সো এক্সট্রা কোনো মাইনাস কিন্তু এখানে ইনক্লুড হয়নি। তো এখানে একটা সমস্যা দেখতে পাইতেছো যে এই পাশে যদিও তোমার এক্সগুলা আলাদা হয়ে গেছে ত্রিকোণমিতিক পার্ট থেকে, বাট এখানে তোমার ত্রিকোণমিতিক অংশের ভিতরে এক্স আছে। তাহলে এটাকে আমরা যদি বাদ দিতে চাই আমাদের ত্রিকোণমিতিক পার্ট থেকে, তাহলে কি করতে হবে, এখানে আমাদের কজ এবং সাইন ইনভার্স দুইটা ভিন্ন ভিন্ন রাখা যাবে না, দুইটাকে আমাদের একটাই কনভার্ট করে ফেলতে হবে। আমরা একটা কাজ করতে পারি, হয় আমরা কজকে সাইনে কনভার্ট করব অথবা সাইন ইনভার্সকে আমরা কজ ইনভার্সে কনভার্ট করতে পারবো। সো আমরা কোনটা করব? সো আমরা একটা কাজ করি, আমাদের যেই সমকোণী ত্রিভুজ এটা যদি তোমার থিটা কোণ হয়, ভিতরে যে সাইন ইনভার্স 6x আছে, সাইন ইনভার্স 6x এইটা তো একটা কোণের মান, আমরা তো জানি যে কজের ভিতরে যে অংশটা থাকে সেটা একটা কোণ। তাহলে এই কোণটাকে তুমি থিটা ধরো এবং উভয় পাশে সাইন মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে তোমার থাকবে সাইন থিটা ইকুয়ালস 6x। এখানে সেই থিটা অনুযায়ী তুমি এখানে সেই চিত্রটা আঁকতেছ। এই চিত্রে তোমার থিটা যদি হয় এই কোণটা, তাহলে তোমার 6x/1 তুমি এটাকে মনে মনে চিন্তা করতে পারো নিচে। তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার 6x আর এটা হচ্ছে তোমার অতিভুজ 1, তাহলে ভূমি কত হবে 1 - 6x², বা এটাকে আমরা চাইলে ডাইরেক্ট লিখতে পারি 36x²। এখন cos থিটা যদি তুমি এই সূত্র থেকে লিখতে চাও তাহলে এটা কি লেখা যাবে কি √1 - 36x² ডিভাইডেড বাই 1। দ্যাট মিন্স আমাদের থিটা হচ্ছে cos ইনভার্স √1 - 36x²। বাট একটু খেয়াল করো তো থিটাকে তুমি কত ধরছো, থিটা কিন্তু এখানে ধরাই ছিল সাইন ইনভার্স 3x, সাইন ইনভার্স 3x না 6x। তাহলে থিটা যদি সাইন ইনভার্স 6x হয় আবার থিটা যদি cos ইনভার্স এত হয়, তার মানে এই দুইটা অবশ্যই কি একজন আরেকজনের সমান। তাহলে এখানে তুমি একটু সাজায় লিখতে পারো cos ইনভার্স √1 - 36x²। ফলে এখানে cos এবং cos ইনভার্স চাইলে তুমি কাটতে পারো, কাটলে এখানে থাকবে 6√3x ইকুয়ালস মাইনাস √1 - 36x²।
তাহলে উভয় পাশে যদি এখন স্কোয়ার করে দাও তাহলে এই পাশে কত থাকবে 36 ইন্টু 3 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়ালস, আর এই পাশে থাকবে তোমার 1 মাইনাস 36 এক্স স্কোয়ার। তাহলে 36 যদি তুমি এই পাশে আনো 4 ইন্টু 36 এক্স স্কোয়ার ইকুয়ালস 1 হবে, বা এক্স হবে 1 ডিভাইড বাই 4 ইন্টু 36 এটার রুট ওভার। তাহলে এটা যদি তুমি রুট ওভার করো 1 এর রুট ওভার করলে 1, 4 এর রুট ওভার করলে 2, 36 এর রুট ওভার করলে 6। বাট এখানে একটা প্লাস মাইনাস সাইন থাকবে যেহেতু আমরা এখানে মান বের করতেছি, তাহলে প্লাস মাইনাস 1/12। সো আমাদের অ্যান্সার কি প্লাস মাইনাস 12 হবে? অ্যান্সার কিন্তু প্লাস মাইনাস 1/12 হবে না। কেন হবে না? কারণ হচ্ছে একটা ত্রিগুণমিতিক ফাংশন বা একটা শর্ত যখন তোমার দেওয়া থাকে, সেই শর্তটা যদি কোনো একটা ভ্যালুর জন্য ভ্যালিড না হয় তাহলে সেই শর্তটা, তাহলে তুমি যেই জিনিসটাকে বসায় সেটাকে ইনভ্যালিড পাইছো, সেটা কিন্তু তার অ্যান্সার কখনোই হইতে পারে না। অর্থাৎ কোনো কিছু যদি তার অ্যান্সার হয় তাহলে অবশ্যই তাকে সে সিদ্ধ করতে হবে বা স্যাটিসফাই করতে হবে, আমরা যেটাকে বলি। তাহলে এক্সের যে ভ্যালুগুলো পাইছো সেটাকে তুমি ওই মানের ভিতরে বসায় দেখবা সাইন ইনভার্স 6√3x আর সাইন ইনভার্স 6x, এই দুইটার ভ্যালুর ভিতরে বসায় আমরা দেখব যে আমাদের মান কত আসে। তাহলে যদি আমরা এক্সের মান প্লাস 1/12 বসাই তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান আমাদের আসে π/2। সো π/2 যেটা হচ্ছে তোমার পজিটিভের, যেটা তোমার সমান না রাইট হ্যান্ড সাইডের। সো এই কাজটা তোমরা ক্যালকুলেটর দিয়ে চালিয়ে করতে পারো। এবং এক্সের মান যদি -1/12 বসাও তাহলে তোমার যে লেফট হ্যান্ড সাইড সেখানে আসবে তোমার -π/2, এটা হবে তোমার কত রাইট হ্যান্ড সাইড। সো তোমার অ্যান্সার কত হবে? এক্স ইকুয়ালস -1/12। সো এখানে অ্যান্সার কিন্তু একটাই। তো আমাকে এখানে f ইনভার্স এক্স ইকুয়ালস tan ইনভার্স sec x প্লাস tan x দেওয়া আছে, এবং আমাকে বলা আছে f(0) যদি হয় 0 তাহলে f(1) এর মান কত। সো এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে তোমার f এবং আরেকটা হচ্ছে f প্রাইম। সো ফাংশন দুইটা দেখে আমি বুঝতে পারতেছি যে কোয়েশ্চেনে আমাদের দেওয়া ছিল f প্রাইম এবং আমাকে জিজ্ঞাসা করছে f। সো আমাকে তো বলা থাকবে না যে কোয়েশ্চেনে যে এটা কি তোমার কোন পার্টের ম্যাথ, এটা কি তোমার ফাংশনের পার্টের ম্যাথ নাকি এটা তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পার্টের ম্যাথ। সো আমাকে এই f প্রাইম f তাদের যে চেহারা, সেই চেহারাটা দেখে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ম্যাথ, যেখানে f প্রাইম বলতে বুঝাইতেছে আমার f অফ x যে মূল ফাংশনটা সেটার ফর্ম যেমনই হোক না কেন সেটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের f প্রাইম x আমরা পাই। দ্যাট মিন্স আমাদের f অফ x এটাকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি সেই জিনিসটাকে আমরা f প্রাইম অফ x দিয়ে লিখি, এবং সেই ভ্যালুটা আমাকে কোয়েশ্চেনে দেওয়া আছে কত হবে অ্যান্সার tan ইনভার্স sec x প্লাস tan x। কিন্তু আমাকে তো কোয়েশ্চেনে বলছে f(1) এর মান বের করতে বলছে, তার মানে আমাকে অবশ্যই f of x আগে বের করতে হবে। f of x বের করতে পারলে সেই x এর ভ্যালুর ভিতরে আমরা 1 বসাই দিয়ে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা বের করে ফেলতে পারবো। দ্যাট মিন্স এখানে আমাদের প্রধান টার্গেট হবে এই যে f of x ফাংশনটা, f প্রাইম x যে ফাংশনটা সেটাকে আমরা প্রথমে ইন্টিগ্রেট করতে হবে। দ্যাট মিন্স ইন্টিগ্রেট অফ tan ইনভার্স sec x প্লাস tan x dx। সো এই ইন্টিগ্রেটটা আমরা এখান থেকেই শুরু না করে আমরা এটাকে একটু মডিফাই করতে চাই। কি মডিফাই করব? এখানে যে sec x প্লাস tan x যে পার্টটা আছে, তোমরা যদি অ্যাডমিশন পরীক্ষা দাও তাহলে যতই তুমি ম্যাথ তো প্র্যাকটিস করে যাবা, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে যখন ম্যাথ প্র্যাকটিস করবা তখন সেটা প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা তোমার আয়ত্তে চলে আসবে যে এই টাইপের যখন ত্রিগোণমিতিক ফাংশন দেখবা যে ত্রিগোণমিতিক ফাংশনের ইনভার্সের ভিতরে আরেকটা ত্রিগোণমিতিক ফাংশন, তখন আমরা চেষ্টা করব ভিতরের যে ফাংশনগুলোকে আমরা সরলীকরণ করে ছোট্ট কোনো একটা ভ্যালুতে নিয়ে আসতে পারি কি না। সো এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট আর কি। তো তাহলে এখানে যদি আমরা প্রথমে এটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে প্রথমে আমরা sec x কে লিখতে পারি 1/cos x প্লাস tan x কে আমরা লিখতে পারি sin x/cos x। তার মানে আমাদের নিচে হবে cos x আর উপরে হবে 1 প্লাস sin x, লসাগু করলাম। তারপর এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে যে এখান থেকে আমাদের যে ফার্দার যে এক্সপ্যান্ডেশন, যে আমরা এখানে কি করব এখন। তো প্রথম কথা হচ্ছে আমাদের এই যে উপরের যেই 1 প্লাস sin x যে পার্টটা আছে এখানে আমরা 1 কে আমরা ভাঙাইয়া sin x² x প্লাস cos² x লিখব।
সেটা লেখার জন্য এই যে সাইন এক্স যেটা আছে এটাকে আমরা সাইন 2x বিবেচনা করব। 2x বিবেচনা করলে কি হবে, এখানে আমরা 2 sin x cos x বা 2 sin a cos a টাইপের একটা টার্ম পাবো। এই টার্মের সাথে আমাদের যে দুই পাশে যে স্কোয়ার যুক্ত টার্ম সেটাকে মিলিয়ে আমরা একটা সূত্র এখানে করতে চাইতেছি। সো প্রথম কথা হচ্ছে আমরা যদি সাইন এক্সকে সাইন 2x আকার বিবেচনা করি তাহলে তোমাকে লিখতে হবে x/2 × 2, ফলে এটাকে তুমি 2x লিখতে পারবা। সেটার জন্য তোমার সূত্র হবে 2 sin x/2 cos x/2, এবং বাকি যে আমার 1 আছে সেই 1কে তো আমি সাইন স্কোয়ার x প্লাস কজ স্কোয়ার x আকারে লিখতে পারি, অথবা আমি যে কোনো একটা ফিক্সড কোণ আকারে লিখতে পারি, ধরো সাইন স্কোয়ার m প্লাস কজ স্কোয়ার mও লিখতে পারি। বাট আমরা সেটাই লিখবো যেটা আমাদের আমাদের জন্য বেনিফিশিয়াল হবে। দ্যাট মিন্স আমরা যদি এখানে একটা কাজ করি, আমরা সাইন স্কোয়ার x/2 লিখি প্লাস কজ স্কোয়ার x/2 লিখি এক্সের পরিবর্তে, তাহলে আমাদের এখানে একটা বেনিফিট হবে যেটা আমরা একটু পরে দেখতে পারবো। আর cos x/2কে আমরা চিন্তা করব cos 2 × x/2, তার মানে cos 2x এর ইকুয়েশন আমরা লিখতে পারি, যেটা হচ্ছে cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2। সো এই ইকুয়েশনগুলো আমরা জানি। এখন আমরা একটা কাজ করি, এখানে জিনিসগুলো একটু এক্সপ্যান্ড করি। উপরে আমাদের সিম্পলি হবে সাইন x/2 প্লাস cos x/2 এর হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র অনুযায়ী, এবং নিচে আমাদের আছে cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2। তো এই জিনিসটাকে তুমি যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রের আকারে সূত্রের আদলে যদি চিন্তা করো তাহলে এটাকে a প্লাস b ইন্টু a মাইনাস b লিখতে পারবা। দ্যাট মিন্স cos x/2 প্লাস সাইন x/2 এবং cos x/2 মাইনাস সাইন x/2 আকারে এটাকে তুমি লিখতে পারো। যদি লিখো কি হবে, এখানে নিচে থেকে এবং উপর থেকে একটা করে তোমার কাটা চলে যাবে সাইন x/2 প্লাস cos x/2 করে। সো ফাইনালি তোমার এখানে অবশিষ্ট থাকবে সাইন x/2 প্লাস cos x/2, আর নিচে থাকবে cos x/2 মাইনাস সাইন x/2। এই অংশটা আমাদের আশা করি অনেকেরই পরিচিত আছে। উপরে নিচে সাইন কজের যখন যোগ বিয়োগ আকারে থাকবে এবং একই কোণ যখন থাকবে, অর্থাৎ সবগুলা কোণের মান যখন একই হবে, তখন আমরা কি করি, সবগুলোকে কজ দিয়ে ভাগ করে দিই। মনে পড়ছে এটা কিন্তু আমাদের ত্রিকোণমিতিতে কিন্তু ছিল এই পার্টটা। তো আমরা যদি সবগুলোকে ভাগ দিয়ে দিই cos x/2 দিয়ে, তাহলে এখানে আমাদের থাকবে tan x/2 প্লাস 1, এখানে থাকবে 1 মাইনাস tan x/2, এবং এখানে চাইলে আমরা এটাকে একটু সূত্র আকারে লিখতে পারি। সেটা লেখার জন্য আমরা এই 1টাকে প্রথমে নিয়ে আসব এবং এটাকে tan π/4 লিখব প্লাস tan x/2 1 মাইনাস tan π/4 এবং tan x/2। এই জিনিসগুলো আশা করি তোমাদের জানা আছে। ফলে এখানে তোমার কি সূত্র দাঁড়াইলো, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, যেটা আমরা একটা আমাদের পরিচিত সূত্র। সেই সূত্রটা হচ্ছে আমাদের tan a প্লাস b, দ্যাট মিন্স a তো আমরা π/4 করে ধরছি, প্লাস b হচ্ছে আমাদের x/2। সো এত কিছু করার আমাদের রিজন কি? রিজন হচ্ছে আমাদের যে ইন্টিগ্রেট করতে হবে সেইখানে আমাদের tan ইনভার্স পুরো অংশটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি tan অফ π/4 মাইনাস x/2, সরি প্লাস x/2 ইন্টু dx। এটাই হচ্ছে আমাদের f অফ x এর মান। সো আরেকটু সাজাই লিখি, tan ইনভার্স আর tan কাটাকাটি যাবে, এটা বুঝতে পারছো। সো π/4 dx মাইনাস ইন্টিগ্রেট অফ, সরি মাইনাস কেন লিখতেছি, এখানে প্লাস হবে, প্লাস x/2 dx। তো এখন আলাদা আলাদাভাবে দুইটা যদি আমরা করি, তো প্রথমত আমাদের πx/4 আসবে, প্লাস এখানে আমার কত আসবে x²/4 প্লাস সি। এটা সাবধানে তোমাকে প্লাস সি দিতে হবে। তার মানে আমাদের কাঙ্ক্ষিত ফাংশনটাকে এটা বলতে পারি যে আমাদের যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে কোয়েশ্চেনে f প্রাইম অফ এক্স লিখতেছিল, আমাদের যে f অফ এক্স সেটা অবশ্যই কি হবে, এই ফরম্যাটে হবে। কিন্তু একটু খেয়াল করো, আমাদের এই ফাংশনে কিন্তু একটা সমস্যা আছে। এই ফাংশনটা কিন্তু আসলে কি, এই আসলে সি এর ভ্যালুটা কত সেটা কি আমরা জানি না। সি এর ভ্যালুটা তোমার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যেই কোনো কিছুই হোক না কেন, যেই মুহূর্তে তুমি এই লাইনটাকে ডিফারেন্সিয়েশন করে f প্রাইম অফ এক্স লিখবা, একবার ডিফারেন্সিয়েশন করবা, তখন কিন্তু এই সিটা কিন্তু চলে যাবে। সো এই ধ্রুবকের মান এক্স্যাক্টলি তো আমরা বের করতে পারলাম না।
সো না পারলে তো কোনোভাবেই এফ অফ এক্সকে গ্যাস করতে পারবো না যে অ্যাকচুয়ালি সত্যিকারে এফ অফ এক্সটা কী, এবং সেটা না করতে পারলে আমার এফ অফ ওয়ানও আমরা বের করতে পারবো না। সো সি এর মান আবশ্যক এখানে, এবং সেই সি এর মানটা বের করার জন্যই কোয়েশ্চেনে আমাকে এক্সট্রা আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, এফ অফ 0 = 0। এই টাইপের যত ম্যাথ আছে যেখানে তোমার মূল ফাংশনটাকে গ্যাস করতে হবে, সবসময় একটা এক্সট্রা ইনফরমেশন এমন দিয়ে দিবে যেটাতে তুমি মূল ফাংশনটা বের করতে পারো। তো এফ অফ 0-র ভ্যালু তোমার এখানে 0 বলা আছে, তার মানে আমরা এখানে এই ইকুয়েশনও এফ অফ 0 = 0 লিখতে পারি। এখন এফ অফ 0 মানে কি, এক্সের জায়গায় 0 বসাও। তো এক্সের জায়গায় 0 বসাইলে তোমার দাঁড়াবে এখানে 0 + c = 0, অর্থাৎ আমাদের যে সি এর মান এটা অ্যাকচুয়ালি কত হয়, আমাদের সি এর মানও কিন্তু এখানে 0 না। তাহলে সি এর মান যেহেতু এখানে 0 হয়েছে, তাহলে আমাদের মূল ফাংশনটা কী দাঁড়ায়, এফ অফ এক্স ইকুয়ালস πx / 4 + x² / 4। সো আমরা এখন শিওর যে আমাদের এফ অফ এক্স এটাই হবে। তাহলে এখন আমাদের ফাইনালি অ্যান্সার যদি আমরা এখানে লিখি π × 1/4 + 1² / 4, অথবা π/4 + 1/4, 4 যদি কমন নেই π + 1/4। 8x³ - 12x² + 2x - 3 = 0। সো এটা একটা ত্রিঘাত সমীকরণ। সেই সমীকরণের 3টা মূল থাকবে সেটা তো আমরা জানি। সেই 3টা মূলকে যদি আমরা আলফা বিটা গামা ধরে নিই, তাহলে আমাকে একটা ভ্যালু বের করতে বলছে, s = সামথিং। সো এখানে s এর যেই ভ্যালুটা বের করতে হবে, আমাদের 3টা পদের যোগফল এখানে বের করতে বলছে। বাট সেই 3টা পদে একটু পার্থক্য হচ্ছে কি, এখানে n এর মানের উপর ডিপেন্ড করে তোমাদের যে যোগফলটা সেটা ভিন্ন ভিন্ন হইতে পারে, কারণ 3টা পদের ভিতরে কিন্তু n টার্মটা আছে। তাহলে সেই nটা অ্যাকচুয়ালি কী, সেই nটা হচ্ছে স্যারের উপর, স্যারের হাতের উপর, যে স্যার তোমাকে বলে দিবে যে n এর মান তুমি কত বসাইয়া সেই মানটা বের করতে চাও। n এর মান 1 বসালে এক ধরনের রেজাল্ট বের হবে, n এর মান 2 বসালে আরেক ধরনের রেজাল্ট বের হবে, ঠিক এরকম করে আর কি। সো আমাদের প্রশ্নে স্যার বলে দিছে s অফ -3 বের করতে হবে। তার মানে প্রথমত আমরা যে কাজটা করব, এই s অফ -3টা সিম্পলিফাইড করব, যে অ্যাকচুয়ালি আমাদের s এর ভ্যালু যখন -3 এখানে ইনপুট দিব, আমাদের কোনো সিম্পলিফাইড কোনো ভার্সনে যায় কি না আমাদের এখানে যোগফলটা, মানে আমরা 1/2 আলফা + 1 টু দ্য পাওয়ার -3 প্লাস 1/2 বিটা প্লাস 1 টু দ্য পাওয়ার -3 প্লাস 1/2 গামা প্লাস 1 টু দ্য পাওয়ার -3 এখানে ইনপুট দিব, এবং আমরা এটাকে কি করব, 2 আলফা প্লাস 1 টু দ্য পাওয়ার -3 এটাকে যদি আমরা উপরে তুলি তাহলে সেটা প্লাস হয়ে যাবে 2 আলফা প্লাস 1 এর কিউব এবং 2 বিটা প্লাস 1 এর কিউব এবং 2 গামা প্লাস 1 এর কিউব। এবং দেখতেছো এখানে 3টা যেই রাশি আছে তোমার, 2 আলফা প্লাস 1, 2 বিটা প্লাস 1, 2 গামা প্লাস 1, তিনটার ভিতরে শুধুমাত্র পার্থক্য হচ্ছে আলফা বিটা গামার, অর্থাৎ চলকগুলারই পার্থক্য আছে তোমার। তাহলে তিনোটাকে যদি তুমি সূত্র ভাঙাও, তিনোটার জন্য সূত্রের ফরম্যাট একই হবে, মানে সূত্রের রেজাল্ট একই হবে, শুধুমাত্র চলকগুলা ভিন্ন হবে। তাহলে 2 আলফা প্লাস 1 হোল কিউব, এটা যদি তুমি সূত্র ভাঙাও তাহলে সূত্র হবে 8 আলফা কিউব প্লাস 12 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 1। এবং সিমিলারলি এই পুরা জিনিসটা আবার রিপিট হবে, শুধু আলফার জায়গায় বিটা হবে। তাহলে 8 বিটা কিউব প্লাস 12 বিটা স্কোয়ার প্লাস 6 বিটা প্লাস 1, এবং লাস্টে 8 গামা কিউব প্লাস 12 গামা স্কোয়ার প্লাস 6 গামা প্লাস 1। এখন আমাদের কাজ হবে কি, আমরা দেখলাম যে এখানে সিমিলারিটিস অনেকগুলো আছে। আমরা যদি এখানে 8 কমন নেই, আমরা আলফা কিউব, বিটা কিউব এবং গামা কিউবকে আলাদা করতে পারি। এবং আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে আমাদের এই ম্যাথটা যেহেতু বহুপদী টাইপের ইকুয়েশন, এখানে বহুপদীর কনসেপ্ট আমরা ইউজ করব। তাহলে এই যে আলফা কিউব, বিটা কিউব, গামা কিউব, এই যে মূলত্রয়ের মানগুলো ইউজ করে আমরা কিন্তু আলফা কিউব, বিটা কিউব, গামা কিউব এই ধরনের রেজাল্ট কিন্তু বের করতে পারি। এই কারণে আমাদের এখানে কমন নেওয়া। তাহলে আমরা যদি আবার 12 কমন নিই, আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার কমন নিতে পারি। আবার 6 যদি আমরা কমন নিই, আলফা প্লাস বিটা প্লাস গামা আলাদাভাবে লিখতে পারি আমরা। এবং লাস্টে এখানে কয়টা 1 আছে, 3টা 1 আছে, তাহলে 3 হবে লাস্ট অ্যান্সার। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো বের করা।
এই তিনটা পদ বের করে, কারণ এই তিনটাই আমাদের এখানে ভেরিয়েবল যুক্ত অংশ। তাহলে প্রথম ভেরিয়েবল যুক্ত অংশ আমরা বের করব আলফা প্লাস বিটা প্লাস গামা দিয়ে। আমরা জানি আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে মূলত্রয়ের যোগফল। এখন আমরা জানি ত্রিঘাত সমীকরণে মূলত্রয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ। সো মাইনাস বি বাই এ মানে হচ্ছে কত আমাদের, আচ্ছা সরি, আমাদের এখানে একটু ভুল আছে। সো আমাদের প্রশ্নে সামান্য একটু ভুল আছে, এটাকে একটু কারেকশন করে নিও তোমরা। এখানে আমাদের যে 8x কিউব লেখা আছে না, এটা হবে 12x কিউব, এটা হবে 8x স্কোয়ার। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে মাইনাস বি বাই এ মানে মাইনাস বি বাই এ, এখানে যেহেতু 8-এর সামনে অলরেডি মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে পুরোটা। অর্থাৎ তুমি যদি এখানে লিখো 4 দিয়ে কাটাকাটি করে 2/3 হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা। তারপরে কাজ কি আমাদের, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ারের মান বের করা। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ারের মান বের করা। সো আমরা জানি এটা একটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র। সূত্রটা কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বিটা গামা এবং গামা আলফা। এবং এইটার মান বের করার সময় দেখতে পাইলা যে তোমরা এখানে একটা এক্সট্রা একটা সমস্যা তৈরি হয়েছে, যে আমরা এই ভ্যালুটার মান ইনপুট দিতে পারবো বাট এটার মান ইনপুট দিতে পারবো না। এবং এটার দিকে তাকানোর পরে আমরা বুঝতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি তোমার দুইটা করে মূল নিয়ে তাদের গুণফলের যোগফল, আলফা বিটা বিটা গামা গামা আলফা। তো সেটার মান কত, সো প্রথমে ছিল মাইনাস বি বাই এ, তারপর হবে তোমার সি বাই এ। তো সি বাই এ মানে 6/12, আর মানে হচ্ছে হাফ। এবং লাস্ট অফ অল আমাদের আরেকটা মান আমরা জানি, মূলত্রয়ের গুণফল আমরা নিতে পারি। সো মূলত্রয়ের গুণফল হচ্ছে মাইনাস ডি বাই এ। তাহলে মাইনাস ডি বাই এ, তাহলে 3 সামনে অলরেডি মাইনাস আছে, তাহলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 3/12, এটা হচ্ছে 1/4। তো এটা যদি আমরা এখানে বসাই, দেখবা যে এখানে কত হবে, 2/3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটার ভ্যালু হাফ পাইলাম আমরা। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখবো কত পাবো আমরা, মাইনাস 5/9। সো দুইটা বের হয়ে গেল। থার্ড নাম্বারটা আমরা এখন বের করব, আলফা কিউব বিটা কিউব প্লাস গামা কিউবের ভ্যালু। সো এটা বের করার জন্য কি করতে হবে আমাদের, আমরা জানি এখানে একটা এক্সট্রা একটা টার্ম ইন্ট্রোডিউস করতে হয় এই ধরনের প্রবলেম করার জন্য, কারণ শুধু আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের কোনো সূত্র কিন্তু নাই। তোমরা যেরকম আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ারে ডিরেক্ট সূত্র লিখছো, এখানেও যদি সূত্র বানাইতে চাই বা সূত্র লিখতে চাও, তাহলে এক্সট্রা একটা টার্ম 3 আলফা বিটা গামা তোমাকে লিখতে হবে। এই পুরোটার একটা সূত্র আছে। তাহলে এক্সট্রা যে 3 আলফা বিটা গামা আমরা মাইনাস করলাম, সেটা আবার যোগ করে দিলাম। এখন কেন আমরা 3 আলফা বিটা গামা মাইনাস যোগ বিয়োগ করলে সমস্যা হবে না, কারণ এই আলফা বিটা গামার ভ্যালু কিন্তু আমরা অলরেডি জানাই আছে, আমাদের মূলত্রয়ের গুণফল হচ্ছে এটা। বাট এখানে আমাদের আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মানে 3 আলফা বিটা গামা, এটাকে আমরা ডিরেক্ট লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 3 আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা প্লাস সবার লাস্টে হচ্ছে 3 আলফা বিটা গামা। ওকে, সো এখন আমরা সেই মানগুলো সবগুলো বসাই দিলাম। এটা হচ্ছে 2/3, থার্ড ব্র্যাকেটে 2/3, সেকেন্ড ব্র্যাকেটে 2/3 হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু হাফ, তারপর লাস্টে 3 ইন্টু 1/4। সো এখানের ক্যালকুলেশনে আমাদের রেজাল্ট প্রায় 5/108 আসতেছে অ্যান্সার। ওকে, সো এই দুইটা ভ্যালু একটু কেউ চাইলে একটু ক্যালকুলেট করে দেও যে ঠিক আছে কি না, ভুল থাকলে কমেন্ট সেকশনে একটু জানাই দিও। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি বাকি রইল, আর ফাইনালি আমাদের s(-3) কিন্তু এখন বের করা যাবে। সো s(-3) আমাদের এই ভ্যালুগুলা সবগুলোর মান এখন বসা দেবো আমরা। তো 8-এর সাথে আমাদের বসাইতে হবে 5/108 প্লাস 12-এর সাথে বসাইতে হবে -5/9 প্লাস 6-এর সাথে বসাইতে হবে 2/3 এবং প্লাস 3 তো আমাদের এক্সট্রা বাইরে আছেই। তো এটার অ্যান্সার আমাদের প্রায় যদি ক্যালকুলেট করো তাহলে 19/27 আসবে অ্যান্সার, 19/27। ওকে।